হ্যালো, রুম পরিষ্কার করতে চান? রুম পরিষ্কার করতে চান? বিউটি, শান্ত হও, আমি শুধু ক্লিনিং স্টাফ। তুমি কি করতে চাও? সোনা, আমার মেয়েকে স্পর্শ করার সাহস? সুসু। সোনা, বয়ফ্রেন্ড ভাই ভুল বুঝছেন, আমি জোর জবরদস্তি শিকার। আমি তাকে সাহায্য করছিলাম। মানে সুপরিবারের বড় মেয়ে হয়ে সে কি? রঞ্জন, তুমি এখানে? আমি ভাবিনি তুমি এমন মানুষ হতে পারো। তুমি আমাকে বিতৃষ্ণ করেছ। রঞ্জন, এটা তোমার বয়ফ্রেন্ড? শিয়ারান, আমি বাইরে দিনরাত খেটে চলি, আর তুমি অন্য পুরুষের সাথে গুলতানি করছো। গুলতানি? গুলতানি আবার কি? এটা আমার বস। তুমি যদি প্রতিদিন একটা অর্ধমৃত বোনের বোঝা নিয়ে না থাকতে আমার এত কষ্ট করতে হতো না। সারাদিন শুধু আমাকে সন্দেহ করা ছাড়া তুমি আর কি করো? মিস্টার থাং, এটা কি হয়েছে? তোমাদের হোটেলের ক্লিনার, একজন ক্লিনার আমার গার্লফ্রেন্ডকে ড্রাগ দিয়েছে। এখন কি করবে বলো? না আমি। মিস্টার থাং, দুঃখিত, আমার ব্যবস্থাপনায় ত্রুটি ছিল। আমরা আপনাকে বিব্রত করেছি। চেনলেই, তাড়াতাড়ি মিস্টার থাংয়ের কাছে ক্ষমা চাও। কেন? কারণ তুমি একজন নিম্নস্তরের ক্লিনার। তোমাকে বরখাস্ত করা হলো। সিকিউরিটি, তাকে বাইরে ছুঁড়ে ফেলো। ঠিক আছে, আমাকে ছেড়ে দাও। চলো চলো, বের হয়ে যাও। টাকা ক্ষমতা থাকলেই কি সত্য মিথ্যা করে দিতে পারো? মর্যাদা পদলিত করতে পারো? জামিয়ান, শিয়ারান, এই ঋণ আমি শোধ করবই। আমি এখন জিনিসের দামও দেখতে পাচ্ছি। শিয়ারান, সে এভাবে পোশাক পরেছে কেন? জানুজান, আমি আর সামলাতে পারছি না। সব চেনলেই ওই লোকটার দোষ। আমি সুলিনকে ড্রাগ দিয়েছি, তাহলে আমরা সহজেই কিং ইয়ন প্যাভিলিয়ন দখল করতে পারতাম। এখন সব শেষ হয়ে গেল। ভবিষ্যতে অনেক সুযোগ আছে, এখন কাজ সফল হবে। এই জিনিসগুলো সবই তোমার এবং আমার। এখন এগুলো নিয়ে কথা বলছি না। আমার বিশেষ ক্ষমতা জাগ্রত হয়েছে। আসলে আমি এই পুরুষ ও মহিলা ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছি। আমি তাদের সফল হতে দেব না। দেখো আমি কি সুন্দর দেখাচ্ছি। আমাকে সাহায্য করো। দয়া করে। সেই লোকটা কে? মিস্টার ঝাং আপনাকে বলেছেন 3402 এ তার সাথে দেখা করতে।
কে? সুসু। সুসু। সুসু, তুমি আমার কথা শোনো সুসু। উচিত হয়েছে সুসু। দাদা আবার ঋণ আদায় করতে আসছে। আমি খুব ভয় পাচ্ছি। আমি বাড়ি যেতে চাই। লীনা আদায়। ছোট বোন। দাদা কি তোমাকে একটা কার্ড দিয়ে নি? তুমি দেখো। রানরান দিদি বলেছে ফি দিতে নিয়ে গেছে, কিন্তু নার্স এখনই আমাকে বলেছে কেউ ফি দিতে যায়নি। দাদা আজ জিয়ানের সম্পর্ক শেষ হয়েছে। সুসু, চিন্তা করো না, দাদা শীঘ্রই বেতন পাবে। সেই কার্ডের ফির ব্যাপারটা আমি সমাধান করব। এটা তো জিনহাইয়ের সবচেয়ে বড় পুরাতন জিনিসের রাস্তা। কেন সবই ভেজাল জিনিস? এখানে আবার চেষ্টা করি। এই বোতলটা আমি নেব। ও দাদা, ভালো চোখ আছে। এটা আমি পুরনো বাড়ি থেকে কান্নাকাটি করে এনেছি, পারিবারিক সম্পদ। থামো বোন, তোমার দোকানে যদি একটা আসল জিনিস থাকে, আমি দোকানটা খেয়ে ফেলব। তুমি কি বুঝবে? দেখো এই গ্লেজের রং, এই লাল পাথর, এটা সত্যিকারের কিয়ানলং যুগের। তার কথা বিশ্বাস করো না, খোঁজ নাও। উহু, পাইকারি দাম। তুমি এটা সত্যি। শুধু এই টাকাগুলো। ঠিক আছে, সত্যিকারের ভালোবাসা পাওয়া কঠিন। 1 টাকার কিয়ানলাং সরকারি চীনামাটির বাসন। 1 টাকা বেশি নয় ভাই, নিয়ে গিয়ে পাত্র হিসেবে ব্যবহার করতে পারো। এটা কিনে নেওয়া নয়, যদি ভাগ্য ভালো হয় অর্ধেক তোমার। আমারও এতটুকু দরকার নেই। প্রেসিডেন্ট, আপনি এখানে প্রথমবারের মতো যুদ্ধে জয়ী হন। আমাদের অ্যান্টিক দোকানের ব্যবসা ক্রমশ উন্নতি লাভ করে। 8,000 টাকা, হ্যাঁ 80 লাখ টাকার একটি মূল্যবান জিনিস খুঁজে পেয়েছি। না হলে প্রেসিডেন্ট থাও আমার জিনহাইজার, পর্বত ও নক্ষত্রের মতো ব্যক্তি। এটা কিয়ানমোর ছাত্র, আবার শিক্ষা ফি দিচ্ছে, কিন্তু এই যুবকটি সত্যি একুয়ে না, সেই হাক না। এটা কেন ফেলে দিলে? এত অস্থির কেন? এটা দিয়ে কি বড় কিছু হবে? যদিও এটি নকল, কিন্তু তবুও না। কে তোমাদের বলেছে যে এই ভাঙা বোতলটাই মূল্যবান জিনিস? এই প্লেট এবং সেই বোতলে অক্সাইড নেয় অইরনের প্রলেপ। এই নীলসাদা নকশা মনে হচ্ছে সত্যিই পূর্ণ জিনিস। এটা আমি কিভাবে লক্ষ্য করিনি? চলে যাও, কিন্তু মিস করো না কিংলং যুগের নীলসাদা পোর্সেলিনের এই টুকরো। নিশ্চিতভাবে আসল, সরাসরি নিলাম। 50,000 থেকে শুরু। 50,000? এটি সত্যি হলেও 50,000 টাকা পর্যন্ত পৌঁছাবে না। তুমি কি টাকার জন্য পাগল হয়ে গেছ? কিম জাকার্স। কিংলং যুগের সরকারি চীনামাটির কারখানা, সম্পূর্ণ স্পষ্ট, এই সুযোগ হারালে সত্যি আর এমন দোকান পাবে না। আমি 80,000 দেব, 1 লাখ, আমি 2 লাখ দেব। আরে আমি দেব, আমি আরো বেশি দাম দেব। যাও, তার ব্যাকগ্রাউন্ড চেক করো। 30। ঠিক আছে, আর কেউ আছে? 36। সরে যাও। কে তোমাকে এখানে ব্যক্তিগতভাবে সেলফ সানোর অনুমতি দিয়েছে? তুমি কি অ্যান্টিক জগতের নিয়ম কানুন বুঝ? নিয়ম ভাঙলে মালামাল বাজেয়াপ্ত। বুদ্ধিমানের মতো এটি হস্তান্তর করো। এটি রাস্তার দাদা, তোমার মূল্যবান জিনিসের জন্যই এসেছে। দ্রুত পালাও। ভারী লাভ করলাম। মিং রাজবংশের লংকুয়ান সেলাডন বাটি 17 লাখ, কিং রাজবংশের লাল রঙের ছোট কাপ 20 লাখ।
এবং এইটা মোট ৮০ লাখ ধরা যাক। শান্তি চাই না শাস্তি চাও, তাকে শেষ করো, জিনিসটা ছিনিয়ে নাও, হাতাহাতি করো। থামো। তুমি কে যে আমার বিষয়ে হস্তক্ষেপ করোয়? আমি দেখতে চাই ওই রাস্তায় কখন তোমাদের মতো ছোট্ট প্রিয়েরা এখানে দুর্ব্যবহার করার সুযোগ পেয়েছে। ছোট্ট প্রিয়ে, আগে আমি তোমাকে জানিয়ে দেব। প্রেসিডেন্ট, তুমি আসলে কে? বর্তমান বয়স ৫৬, ঝাও বিনিয়ান জিয়ানিং অ্যাসোসিয়েশনের সভাপতি। বয়স ৫৬, উচ্চতা ১৭৬ সেমি, ওজন ৬২ কেজি। বডি মাপ ৮ ডিভিশন ৮০। ওই বুড়ো মানুষটা, আমি তার বডি মাপ জানবো কেন? সভাপতি, এই লোকগুলোকে কিভাবে মোকাবেলা করব? ভবিষ্যতে আমি তাদের জিনহাইতে আর দেখতে চাই না। আপনার সাহায্যের জন্য ধন্যবাদ স্যার। ছোর বন্ধু, তোমার সেই নীল সাদা প্লেটটা বেশ ভালো, ২০,০০০। আমি কিনে নেব। স্যার, আপনি আগেই সাহায্য করেছেন, দাম একটু কম হলেও চলবে। ভালো ছেলে। ওই বুড়ো মানুষটা তোমার সুযোগ নেবে না। নাও। আহা, আরেকটা কথা, ভবিষ্যতে যদি আবার কোনো দামি জিনিস থাকে, সরাসরি আমার সাথে যোগাযোগ করো। ঠিক আছে। আরেকটা কথা, ওই পুরানো জিনিসের জগতে যদি কোনো সমস্যা হয়, সরাসরি আমার নাম বলতে পারো। হ্যাঁ, ঠিক আছে। দারুণ। ছোট সুর চিকিৎসার খরচ জুটে গেল। সভাপতি, আপনার মর্যাদা অনুযায়ী এমন ছোট্ট একটা জিনিস কিনবেন কেন? এমনকি তাকে আপনার ব্যক্তিগত যোগাযোগের তথ্যও দিলেন। লক্ষ্য ছিল না ওই নীল সাদা প্লেট, লক্ষ্য ছিল ওই ছেলেটা। ও হয়তো সে ভাগ্যবান ও বুকা ছেলে, নাহলে সে একজন গোপন দক্ষতার অধিকারী মাস্টার। হাসপাতালের বিলের ব্যবস্থা তো হলো, কিন্তু পরের চিকিৎসার জন্য আরও অনেক টাকা দরকার। এখন কি করব? কেন সন্ধ্যার দিকে লোকজন বাড়তে শুরু করল? তুমি জানো না, ও জায়গা দিনে পুরানো জিনিসের মার্কেট, রাতে হয় ভূতের বাজার। ভূতের বাজার? হ্যাঁ, এই দোকানগুলো দেখেছ? সেই বছর জিনহাই পুরানো জিনিস মূল্যায়ন অ্যাসোসিয়েশনের সভাপতি। সভাপতি ছাও এখানেই বিদ্রোহী। সেই থেকে তার নামডাক ছড়িয়ে পড়ল। সত্যি অনেক ভালো জিনিস আছে। দেখুন, বস একবার দেখুন। এইটা নিলাম। তুমি ছোট ধন দেবতা, তুমি এলে কি করে? আমি কিছু পুরনো জিনিস কিনেছি, বিক্রি করার জন্য প্রস্তুত। ছোট ধন দেবতা, নতুন বছর আসছে, আমাকে একটু ভাগ্য দাও। কি ভাগ্য? এই দেখো, সেই কয়েকটা বদমাইশ আমাকে ৮ লক্ষের বেশি টাকা ক্ষতিপূরণ দিয়েছে। আরে আরে, আমি জিনিস বিক্রি করতে এসেছি, এটা আলাদা দাম। কৃপন, ওহে ছোট ধন দেবতা, এদিকে এসো, বসো। $৪,৫০,০০,০০০ টাকার চেয়ার আমাকে এভাবে বসতে দিচ্ছ? ১৮ লাখ টাকার কাপ। এই পুরো ঘরটাই আসল জিনিসে ভরা।
এইসব মূল্যবান জিনিস আমার গুরু সংগ্রহ করেছেন। তুমিও এই ব্যাপারগুলো বুঝো? ওহ আমি শুধু এমনিই বললাম। হ্যাঁ ঠিক আছে, গতবারের প্লেটটা 20,000-এ বিক্রি হয়েছে, অর্ধেক তোমার বলে কথা ছিল। ছোট ধন দেবতা। না না, ধন দেবতা, তুমি সত্যিই ধনী আর উদার। আমি তোমাকে খুব ভালোবাসি। তোমরা কি করছো? আমার দিকে দেখো। কেমন লাগছে? আমাকে সাহায্য করো দয়া করে। তুমি এখানে? বড় বোন, তুমি ছোট ধন দেবতাকে দেখে মুখ লাল করে ফেললে কেন? তুমি 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 কি করতে চাও? আমিই তো ক্ষতিগ্রস্ত। আহ, এগুলো তোমার কি রকমের ঐতিহ্য? আমি নিশ্চিতই তুমি। সুসু, আমার কথা শোনো সুসু। জানিয়াং, তুমি আমাকে বমি পাইয়ে দাও। আমি আর কখনো আমার সামনে এসো না। সরে যাও। সুসু, আমার কথা শোনো সুসু। তুমি আবার এখানে? স্বভাবতই শত্রুর পথ সংকীর্ণ। জানিয়াং, তুমি কি আমার বড় বোনের কথা শুননি? যে বলছে চলে যাও, কান খারাপ নাকি? আমাকে যেতে বলো। নাসলি, আমি তোমাকে ক্ষমা দিয়েছি, খুব বেশি দিয়েছি। স্ত্রী মনে করছে আমি তোমার পিছনে লাগা কুকুর। আজ আমি কিনিজুন প্যাভিলিয়নে এসেছি তোমাদের জানাতে, কিনিজুন প্যাভিলিয়ন। আর তুমি এবং তুমি, আজ আমি সবকিছু কিনে নেব। এসো। আমার ক্লিয়ার রিদম প্যাভিলিয়নের কি অবস্থা? ঝাঙের কষ্ট করার দরকার নেই। মা, বড় ভাই, গুরু, আপনি এসেছেন। এখন ঝাং পরিবারের প্রধানের কি অবস্থা? তিনি কি এখনো আছেন? কখন আমার মতো তরুণরা সিদ্ধান্ত নেবে? সু প্যাভিলিয়ন প্রধান। আপনি আগে ভুল শুনেছেন। আমি শুনেছি ক্লিয়ার রিদম প্যাভিলিয়ন 9 প্রভিন্স ট্রেজার অ্যাপ্রেজাল কনফারেন্সে অংশ নেবে, তাই আমি বিশেষভাবে উপহার দিতে এসেছি। উপহার? গুরু, তার কথা শুনবেন না। 9 প্রভিন্স ডিসকাশন অ্যান্ড অ্যাপ্রেজাল খুব গুরুত্বপূর্ণ। প্রথমে ঝাং ইয়াংকে দেখি কি কৌশল খেলছে। তাংয়েইন। মূল চিত্র মুন স্প্রিং পিকচার। এইচবিটি যদি নিলামে যায়, অন্তত আর কোটি থেকে শুরু। যদি সত্যি তাংয়েইনের মূল কাজ হয়, আর কোটি তো দূরের কথা, 100 কোটিও মূল্যবান। তাছাড়া এইচবিটি পেলে আমাদের 9 প্রভিন্স ট্রেজার অ্যাপ্রেজাল কনফারেন্স জেতার চান্স থাকবে। ঝাং ভাই, এই মুন স্প্রিং পিকচারের দাম বলুন। আমার ক্লিয়ার রিদম প্যাভিলিয়নের সাধ্য থাকলে কোনো দর কষাকষি করব না। সু প্যাভিলিয়ন প্রধান, সত্যি বলতে আমি সুসু মেয়েটির প্রেমে পড়েছি অনেকদিন। যদি সুসুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি, তাহলে এইচপিটি বিয়ের উপহার হিসেবে আপনাকে দেব। এই ঝাং ইয়াং সত্যি অপরাধপ্রবণ মন নিয়ে ফিরে এসেছে। গতবার সুলিনকে ক্ষতি করতে ব্যর্থ, এবার জোর করে চেষ্টা করছে। স্পষ্টই নকল, কিভাবে তাদের সতর্ক করব? মা, তাকে রাজি হতে পারবেন না। সে স্পষ্টতই হ্যাঁ গুরু, আপনি তাকে রাজি হতে পারবেন না। খারাপ চিন্তা নিয়ে এসেছে। মা, ঝাং ইয়াং এর মতো লোককে আমি কখনোই বিয়ে করব না। তাছাড়া আমার ইতিমধ্যে বয়ফ্রেন্ড আছে। কি কি বলে? এটা কখন হলো? আমি কিভাবে জানব না? তাকে তাড়িয়ে দিতে আমাকে সাহায্য করো। বোন, তুমি সত্যি বলছো?
তাহলে একটা ভালো অজুহাত খুঁজতে অমন বড় ঘটনা বলতে সাহস করোয়, এটা ঠিক না। সুসু অথা বাজে কথা বলো না। ভালো, খুব ভালো চেনলেই প্রতিটি পদক্ষেপে আমার বিরুদ্ধে আছে। বিবাহের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শ্বশুর মতামতের প্রতি সম্মান দেখাতে হবে। এই ছবিটি আমার চিংইউন প্যাভিলিয়ন উচ্চ মূল্যে কিনতে পারে। ভালো, খুব ভালো। যেহেতু সুমালিক একটা বীজ খান আমার সাথে টাকার কথা বলছেন, তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে কাজ করব। ওইচবির দাম 12 কোটি, দরদাম নেই। ছবিটি মূল্যবান সত্যি, কিন্তু এর দাম 12 কোটি হতে পারে না। মা জিউজু মূল্যায়নের ব্যাপারে আমরা অন্য উপায় ভাবতে পারি। এই ছবিটি অপরিহার্য নয়, সে সুযোগে বাড়তি দাম চাইছে। গুরু, আমরা ভয় পাই না এইচপি না পেলে, কিন্তু যদি এইচপি অন্য কারো হাতে চলে যায় তাহলে আমরা জিউজু মূল্যায়ন সম্মেলনে সম্পূর্ণ পিছিয়ে পড়ব। আর যদি স্থান না পাই তাহলে আমাদের শিল্প থেকে বাদ দেওয়া হবে। ঠিক বলেছেন। ওহে সুবর্কনা, তুমি কি সত্যি মনে করো যে 1 কোটি টাকার বেশি দামের পুরানো জিনিস রাস্তার ধারে পাওয়া বাধাকপির মতো সহজেই পেয়ে যাবে? এই ছবিটি যদিও দুর্লভ, কিন্তু এর মূল্য বুঝতে পারা ব্যক্তি আরো দুর্লভ। তাছাড়া আমরা ইতিমধ্যে একজন মূল্যায়ন বিশেষজ্ঞ খুঁজে পেয়েছি। ও, তুমি কি আমার কথা বলছো? হ্যাঁ ঝাংয়াং, তুমি অপেক্ষা করো, ছোট ধন দেবতা তোমাকে মারধর করে দেবে। মারধর? ওহে সুমালিক, তোমার এই দুটি বোকা শিষ্য কি কেউ ঠকিয়েছে? ওই লোকটি শুধু একটি হোটেলের পরিচ্ছন্নতাকর্মী। সে যদি পুরানো জিনিস বুঝতে পারে তাহলে আমি একটি কুকুর নিয়ে এসে মূল্যায়ন করতে পারি। সুসু, এটা আসলে কি ঘটছে? ঝাং ভাই ঠিক বলেছেন, আমি আসলেই কিছু বুঝি না। ওহ, তুমি আজ বেশ বুদ্ধিমানের মতো কথা বলো। কিন্তু তোমাকে অস্বস্তিকর অবস্থায় ফেলতে আমার মনে হয় সহজাতভাবে পারদর্শী। মুনস্প্রিং পেইন্টিং প্রজাতন্ত্রী যুগের অনুলিপি। সুমালিক, এই জিনিসটি নেবেন না, এটি নকল। নকল? এই ছবিটি আমি এখনই সংক্ষেপে দেখেছি। এর কাগজ, কালি, ব্রাশের স্টাইল এবং শৈল্পিক আবহ সবই প্রাচীন। তুমি কিভাবে বুঝলে, ছোট ধন দেবতা? তুমি এইসব বিষয়েও বুঝতে পারো? অহংকার করো না। ওহ, তুমি একজন পরিচ্ছন্নতাকর্মী যার অভিজ্ঞতা নেই। তুমি কি জানো ট্যাং ইয়েনের আসল ছবি কেমন দেখতে? এখানে অহংকার করো। ওই ছবিটি যদি জাল হয় আমি এটি খেয়ে ফেলব। দৈবক্রমে আমারও দাঁত ভালো। এটি যদি আসল হয় আমি সেই টেবিলটি খেয়ে ফেলব। ভালো সাহস আছে। যেহেতু আজ সুমালিক এখানে আছেন, দয়া করে আমাদের সাক্ষী হন, অনুগ্রহ করে। এই দুজন হলেন প্রাচীন শিল্পকলা মূল্যায়ন সমিতির শ্রীমান হু এবং শ্রীমান লি। আজকের মূল্যায়ন তাদের দুজনের তত্ত্বাবধানে হবে। ওহ, জ্যাং জ্যাংও এখানে আছেন। দুই গুরুজি, আজ অবশ্যই ন্যায়সঙ্গত ও নিরপেক্ষ হতে হবে যাতে সবাই সন্তুষ্ট হয়। এটি জ্যাংয়ের নিয়ে আসা মূল্যবান সামগ্রী, অনুগ্রহ করে দেখুন। ছোট্ট ধনকুবের, তোমার গুরুজি যা সংগ্রহ করেছেন তার সবকিছুই তুমি ব্যাখ্যা করতে পারো। এটিও নিশ্চয়ই কোনো সমস্যা হবে না, তাই না? আমি তাকে বিশ্বাস করি। একদমই সমস্যা নেই। ওই কাগজের পূর্ণ হওয়ার অবস্থা থেকে সিলমোহরের অনুপ্রবেশের অবস্থা এবং ওই ব্রাশের কারুকার্যের ধরন দেখে ওই ছবিটি নিঃসন্দেহে মিং রাজবংশের উপরিবারের শৈলীর প্রতিনিধিত্ব করে। এটি তাং ইয়িনের পরবর্তীকালের শৈলীর সাথে মিলে যায়। হ্যাঁ, ঠিক তাই। এই ছবির প্রাণবন্ত আবেগ, অন্তর্নিহিত উজ্জ্বলতা, এটি নিশ্চিতভাবে তাং ইয়িনের আসল কাজ। এটা অসম্ভব। কি অসম্ভব? শ্রীমান হু নিজে বলেছেন, নিজে মূল্যায়ন করেছেন আমার এই ছবিটি আসল। আহা, অর্থহীন কথা। তোমরা সবাই আগে থেকেই পরিকল্পনা করেছো। পরিকল্পনা? আমি এখানেই দাঁড়িয়ে আছি, কে দেখেছে আমি পরিকল্পনা করেছি? হেরে মানতে না পারলে সরাসরি বলো। এখন নম্রভাবে নজ্জানু হয়ে আমার সামনে মাথা নত করে ভুল স্বীকার করো যদি আমি সন্তুষ্ট হই। আগে আমি তোমাকে ছেড়ে দেব। শ্রীমান হু, আপনি আবার ভালো করে দেখুন, এই ছবিটি পুরনো জিনিস বটে, কিন্তু এটি মিঙ্গু যুগের নকল, মূল্যহীন। যুবক, তুমি কার কাছ থেকে শিক্ষা পেও? তুমি কোন দোকানে কাজ করো এবং কে তোমাকে এই পেশায় পরিচয় করিয়েছে? আমি স্বশিক্ষিত। একজন যারা এই পেশার দরজাও খুঁজে পায়নি, অমন বাইরের লোক, সেও আমার সামনে গর্জন করার সাহস করে। সুগেজু, আপনি কোথা পেলেন এই অজ্ঞাত আসমান জমিনের ছেলেটিকে? যেহেতু আসল নকল নিয়ে সন্দেহ আছে, তাহলে কি আমরা আরো কয়েকজনকে দেখাই? সুগেজু, আপনি কি আমাদের মূল্যায়ন স্মৃতিকে সন্দেহ করছেন?
এক অপরাজ নিয়ে কথা বাদ দিন, দুই গুরুজি ইতিমধ্যেই মূল্যায়ন করেছেন। আমার এইচপিটি আছে, তুমি এক নি। এই টেবিলটা খেতে আমার জন্য। জ্যাংয়াং, ঠিক বলেছ, তাদের কথা মান্য নয়। আগে আমি শুধু ভাবতাম তুমি একটা ছোট্ট মিষ্টি ছেলে, কিন্তু জানি না তুমি একজন যাকে নারীরা রক্ষা করে। ক্যান্ডেস এ সেন্টিটার সফলার্স ম্যান, স্বতন্ত্র। আমি কাউকে ডেকে তোমাকে সাহায্য করাই। কে আয়? তুমি কি করতে চাও? তাকে ধরে রাখো, তাকে টেবিল খাওয়াও, শুরু করো। ক্লিয়ার রিদম প্যাভিলিয়ন। আগস্তি খুব জমজমার। তিনি ট্রেজার অ্যাপ্রেজাল অ্যাসোসিয়েশনের প্রধান সভাপতি। যাও বিনিজান দাদা হলেন জিন হাই, প্রাচীন শিল্প জগতের স্তম্ভ। তার একটাই কথা, সত্য মিথ্যা নির্ধারণ করতে পারে, এক নজরে নির্ধারিত হয় ভাগ্য। আরে শুনেছি, তিনি এবং আমার গুরু। আমি তাকে দেখেছি। সুগেজু কেমন আছেন? আগামী প্রাচীন শিল্পের রাস্তায় কাজ করতে এসেছি, তাই দেখতে এলাম। যাও সভাপতি, আপনি কি আমাকে মনে রাখেন? ওহ, আবার তুমি এই যুগ তরুণদের। উৎসাহ ভালো, কিন্তু অক্ষমতা লুকানোর কৌশলও জানতে হবে। বিবাদ ওডিয়ে চল। যাও দাদাকেও চেনার দাবি করো, তাহলে আজ তোমাকে এই অজ্ঞাতসারে উদ্ধত যুবককে ভালো করে বুঝতে দাও। জিনহাইজের প্রাচীন শিল্প জগতে তুমি কখনোই যাদের মোকাবেলা করতে পারবে না। OHBT যাও সভাপতি, এটি ঝাংশাওয়ের সংগ্রহে থাকা মূল্যবান বস্তু তানিজিনের। মুন স্প্রিং ছবির মূল কপি। হ্যাঁ আসল OHB ওদি মূল হয়। তোমরা দুজন ট্রেজার অ্যাপ্রেজাল অ্যাসোসিয়েশন থেকে বেরিয়ে যেতে পারো। তুমি আপনি কি ভুল দেখছেন? একটু আগেই মিস্টার জু এবং মিস্টার লি বিচার করেছেন আমার HBT আসল। মূল আপনার মানে তাং ইনের প্রতিভা, দক্ষতা, মনের অবস্থা নিয়ে অমন নিম্নমানের ছবি আঁকবেন? শুনলে তো ঝাংদাসাও। যাও সভাপতি বলেছেন এটা নকল। তোমরা দুজন সত্যিই আমাদের অ্যাসোসিয়েশনের নাম নষ্ট করো। আমার একটু ভুল দৃষ্টি। আমরা দক্ষতা অর্জনে অলস, লজ্জা। ভুল দৃষ্টি, দক্ষতা অর্জনে অলস। আমি মনে করি তোমাদের মন তামার গন্ধে কালো হয়ে গেছে। আমাদের অ্যাপ্রেজাল অ্যাসোসিয়েশনের ভিত্তি কি ভুলে গেল? বিশ্বাসযোগ্যতা, সামান্য লাভের জন্য মিথ্যা কথা বলো। আমাদের অ্যাসোসিয়েশনের বিশ্বাসযোগ্যতা কোথায়? সমগ্র জিনহাইজে আমরা কিভাবে দাঁড়াও? হ্যাঁ, সভাপতির উপদেশ ঠিক, আমরা একটু বিভ্রান্ত হয়েছিলাম। ঠিক আছে, বেশি বলো না, তোমরা দুজন নিজের জিনিসপত্র গুছিয়ে চলে যাও। আজ থেকে প্রাচীন শিল্প বিচার জগতে তোমাদের এক পা ও প্রবেশ করতে দেব না। সভাপতি, অনুগ্রহ করে আমাদের দুজনের কথা ভাবুন, যারা অ্যাসোসিয়েশনের জন্য কাজ করেছি। 5 বছর ধরে দয়া করে হাত উঠিয়ে দিন। এই পেশা ছেড়ে দিলে আমাদের এই পুরো হাটগুলো কিভাবে বাঁচবে? দ্রুত চলে যাও। সর্বোচ্চ 4 অ্যাপ্রেজাল সার্কেলে থাকতে পারবে না যদি আবার সভাপতিকে আগামী করে। সমগ্র প্রাচীন শিল্প আমাদের বয়কট করবে। এটা দ্রুত ঝাংশাও, কিছু ভুলে গেছো না? তুমি একটু আগেই বলেছিলে যদি এই ছবিটি নকল হয় তাহলে তুমি এটা খেয়ে ফেলবে। ঝাং গংজি, উপস্থিত সকলেই সাক্ষী। যাও সভাপতিও এখানে আছেন, তুমি কি দায়িত্ব এড়ানোর চেষ্টা করছো? দেনা মেটাতে অস্বীকার করছো? ঠিক আছে, আমি স্বীকার করছি। চেনলেই প্রিয়, তুমিই শুরু করেছ, তাহলে আমাকে দোষ দিও না, আমি আর নরম হব না। জামিয়াং, তুমি আমাকে গালি দিলে, তাকে শেষ করে দাও। আমার এই ক্ষমতা সময়ও ধীর করতে পারে।
শুধু গালিই দিই না, আমি তোমাকে মারব। কে কে আমাকে মারল? ঝাংসাও, এখানে তো কেউ নেই। কে আমাকে মারল? কেউ তোমাকে মারেনি ঝাংসাও। নাকি তোমার বিশেষ কোনো অভ্যাস আছে? তুমি নাকি আমাকে মারেছ? ঝাংসাও, নিরপরাধকে দোষ দিও না। আমি তো এখানে দাঁড়িয়ে নড়াচড়াও করিনি। ঝাংসাও, তোমার যদি শরীর খারাপ লাগে তাহলে দ্রুত হাসপাতালে যাও। তাহলে শেষ পর্যন্ত কে কে বেরিয়ে আসো। কে 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 আমাকে মারল? কে বেরিয়ে আসো শেষ পর্যন্ত কে? ঝাংসাও, তোমার আসলে কি হয়েছে? নাকি খারাপ কাজ বেশি করেছো, ভূতের দেখা পেয়েছো? আমি প্রিয়াকে দেখছি। কে শেষ পর্যন্ত কে কে আমাকে মারল? কে কে আমাকে মারল? ভান, ঝাংসাও খিচুনি করছে, ফেনা বেরছে। দ্রুত দ্রুত অ্যাম্বুলেন্স ডাকো। ছাংসাও, চলো যাই ছাংসাও। একথা বলতেই হবে, খুবই তৃপ্তিদায়ক। আমার চিংইউন প্যাভিলিয়নের সংকট সমাধানের জন্য ধন্যবাদ। ছোট্ট ধনদেবতা, তুমি কি চিংইউন প্যাভিলিয়নে প্রাচীন জিনিসপত্র বিক্রি করতে আসনি? ওহ হ্যাঁ হ্যাঁ, আমি প্রায় প্রধান কাজটা ভুলেই গিয়েছিলাম। এটি হল হান রাজবংশের আটকাটা জেড সিকারা। ওই মাদার অফ পার্ল চিৎকাজ। এটি কিং রাজবংশের কিয়ালাং যুগের দরবারের কারখানার তৈরি মাদার অফ পার্ল আকারের বাক্স, এগুলো সবই জাদুঘরের মানের। এটা তো সত্যিকারের রত্ন। বন্ধু, এগুলো সবই কি তুমি সংগ্রহ করেছ? আহা, আমি ওই বিদ। একটা প্রশ্ন করি, তুমি কার কাছে শিখেও? আসলে আমার কোনো গুরু নেই, শুধু জিনিসগুলো গন্ধ শুকেই বুঝতে পারি, পুরনো জিনিসের গন্ধ। চেয়ারম্যান ঝাও, পূর্ণগণা? ভালো বলেছ, কিন্তু আজকাল এই পূর্ণগণা আর কেউই সুখেই চিনতে পারে না। বন্ধু, তুমি অসাধারণ প্রতিভার অধিকারী। সময় দিয়ে শিখলে ভবিষ্যৎ উজ্জ্বল। আসলে এই পেশায় তেমন আগ্রহ নেই, শুধু একটু টাকা কামানোর চেষ্টা। তাহলে কি তোমার কোনো সমস্যা আছে? বাড়িতে অসুস্থ আত্মীয়, পরবর্তী চিকিৎসার জন্য খুব বেশি টাকার দরকার। গিল্ড মাস্টারসু, এই টেবিলের মূল্যবান জিনিসপত্র একা আমার পক্ষে সম্ভবত কিনে নেওয়া সম্ভব নয়। আমরা দুজনে মিলে এগুলো কিনে নিলে ওই বন্ধুর জরুরি প্রয়োজনে সাহায্য হবে। তোমার কি মত? ঠিক আমারই মতো। শুরু করো। বন্ধু, সব মিলে প্রায় 2 কোটি টাকা। তুমি কি ওই দামে বিক্রি করতে রাজি হয়? চেয়ারম্যান ঝাও, গিল্ড মাস্টার সু, আমি এগুলোর দাম হিসেব করেছি, প্রায় 1,80,00,000 টাকা। এই দামেই নিন, বেশি নিতে পারবো না। আরেকটা কথা, এই 1,80,00,000 টাকার মধ্যে থেকে 10 লক্ষ টাকা মিনাকে দেবেন। ও না থাকলে
আমি প্রথম টাকাটাও কামাতে পারতাম না আর সুযোগও পেতাম না চেয়ারম্যান ঝাও আর গিল্ড মাস্টার সুয়ের সাথে পরিচিত হওয়ার। এই 1,80,00,000 টাকা ঋণ, বাকি 20 লক্ষ টাকা আমাদের কিংওয়ান গিল্ড থেকে তোমাকে জিউজু ট্রেজার অ্যাপ্রিসিয়েশন কনফারেন্স এ আমন্ত্রণ জানানোর অগ্রিম অর্থ। তুমি রাজি আছো? রাজি, অবশ্যই রাজি। টাকার পরিমাণ অনেক, প্রক্রিয়া শেষ হয়ে টাকা পেতে 1-2 দিন লাগতে পারে। সুসু, তুমি প্রথমে চেনলেইকে হাসপাতালে নিয়ে যাও। হাসপাতালের বিলগুলো আগে মিটিয়ে দাও। রোগীর চিকিৎসায় বিলম্ব করা যাবে না। আজ চীনের নববর্ষের আগের দিন, রোগীকে একা থাকতে দিও না। ঠিক আছে, ধন্যবাদ সুগেজ। চলো। বড় বোন, ছোট ধন দেবতা, আমার জন্য অপেক্ষা করো, আমিও হাসপাতালে সাহায্য করতে যাচ্ছি। খুর জিউজু সম্মেলন আগেই ঠিক করেছিল না আমি যাব। তুমি কি সত্যি সেই চেনলেইকে বিশ্বাস করো? কে জানে সে আসলেই? আমি এইমাত্র হিসাব করেছি, সে যে জিনিসগুলো এনেছে, বাজারে তাদের মূল্য প্রায় 1,80,00,000 টাকার মতো। একদম সঠিক। আমার মনে হয় এই চেনলেই তোমার ভাবনার চেয়ে জটিল। সেদিন হোটেলে, যাই হোক না কেন, সেদিন তুমি না থাকলে, সব মিলিয়ে তোমাকে ধন্যবাদ। তোমরা সবাই কেমন অদ্ভুত আচরণ করছো। ছোট ধন দেবতা, দ্রুত বলো, বড় বোন কি তোমার প্রেমিকা? না। সত্যি? তার মানে আমারও এখনো সুযোগ আছে। জিউজু সম্মেলনে অংশ নিতে 5 কোটি টাকার বেশি মূল্যের একটি মূল্যবান জিনিস প্রয়োজন। 3 দিন পর একটি বড় আকারের পুরাতন বস্তু বিনিময় সম্মেলন হবে, আমরা সেখানে যেতে পারি। ভাগ্য পরীক্ষা করতে যদি সত্যি পছন্দের কিছু না পাওয়া যায়, তাহলে আমি আমার সংগ্রহে থাকা সব মূল্যবান জিনিস তোমাকে দেব। তুমি কি আমাকে পালন করতে চাইছো? হ্যাঁ, ঠিক তাই। চেনলেই আমি চাইছে যন্ত্রণা ভোগ করুক, ভালোভাবে মরতে না পাক। ছাংসাও ক্রোধ শান্ত করুন। আমি কিছু তথ্য পেয়েছি সেই চেনলেই। তার একটি সহোদরা বোন আছে, নাম চেন জিংসু। জিনহাই হাসপাতালে। কোথায়? জিনহাই হাসপাতাল। দাদা, তুমি এলে? আরে আরে, নাড়াচাড়া করো না, শুয়ে পড়ো। দাদা তোমাকে একটি ভালো খবর দেবে। দাদা টাকা রোজগার করেছে, অনেক টাকা। তখন আমরা সবচেয়ে ভালো ডাক্তার খুঁজব, সবচেয়ে ভালোটা নিয়ে আসবো। তোমার অসুখ অবশ্যই সেরে যাবে। এরপর দাদা ধাপে ধাপে উঠবে, জিনহাইয়ের শীর্ষে পৌঁছাবে। যারা সারাদিন আমাদের উপর জুলুম করে, দাদা তাদের সব শোধ তুলবে। আমি শুধু চাই তুমি নিরাপদে থাকো। আমার জন্য এত বছর কত কষ্টই না সহ্য করেছ। আমি তোমার বোঝা হয়েছি। পাগল মেয়ে, কি বলছিস? আমরা তো পরিবার। তুমি শিগগিরই সুস্থ হয়ে ওঠো। সেটাই দাদার সবচেয়ে বড় সান্ত্বনা। ছোট ধন দেবতা, হাসপাতালের কাগজপত্র আর খরচ সব ঠিক হয়ে গেছে, তুমি নিশ্চিন্ত থাকো। ছোট বোন, শুভ নববর্ষ। নতুন বছর, ছোট বোন অবশ্যই ভালো হবে। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। আমি সবার জন্য পিঠেও এনেছি। এটা নতুন বৌদি নাকি? এটা কে? কোনটা নতুন বৌদি? দুটোই নাকি? বোন স্টুইজেরিয়ার মাই ডাইস এবং নোংরাজি রিকিন কিউন্ডারম। ওরা তোমাকে দেখতে এসেছে। হ্যাঁ হ্যাঁ। ছোট বোন, দিদিকে বলো
তোমার দাদা কেমন মেয়ে পছন্দ করে? আমার দাদা বলো, কার সাথে না ঝামেলা করে? বিদায়। এখনো গুন্ডা আছে? আমি কি স্বর্গের আইন ভঙ্গ করেছি? এটা কিভাবে সম্ভব? নাকি সে আমাকে দেখতে পাচ্ছে? এসব আমি করেছি। ছোট ধন দেবতা, এখনই কি গুলির শব্দ ছিল? কেমন আছো? তুমি ঠিক আছো তো? চেনলেই, তুমি কেমন আছো? দাদা, তুমি ঠিক আছো তো? ছোট সু, কার এত নিষ্ঠুর মন? কাউকে জানতে দেব না কে করেছে। এখন সবচেয়ে জরুরি বোনকে নিরাপদ জায়গায় পাঠানো। ছোট ধন দেবতা, তুমি আমাদের সাথে আসছো না? ওদের লক্ষ্য আমি গেলে ছোট সু আরো বেশি বিপদে পড়বে। জিয়াংনান হাসপাতালে প্রফেসর জু আছেন, সেখানে থাকবেন। ছোট সুকে সেখানে সেরা চিকিৎসা দেওয়া হবে, নিশ্চিত। এটা একদম নিরাপদও বটে। হুম। সময় থামানো, ভেতর দেখা, সত্য মিথ্যা আর দাম চেনা। এমনকি জিনিস দিয়ে গুলিও ভাঙা যায়। আরও কত অজানা ক্ষমতা লুকিয়ে আছে। এই রেখার শেষে কি আছে? ওই মুখখানা, এই গণ সত্যি মাতিয়ে দিচ্ছে। যাই হোক, একটু পরেই তো সরিয়ে ফেলতে হবে। আগে ভাইদের দেখে নিতে দিই না? ওরে বাবা, ভুলে গেছি কি বলেছিলাম। এই মেয়েটা জিনহাইয়ের আন্ডারওয়ার্ল্ড কুইন ফেঙ্কিগের লানশির মেয়ে। এই কাজটা যদি নষ্ট হয় আর সামান্যতম চিহ্ন এদি ফাঁস হয়, জানো না লান কেমন? সাফ করে ফেললেও একটু মজা করতে দিস কি? হ্যাঁ তো, ওই জন্মানবিহীন জায়গায় ভূতও খুঁজে পাবে না। এইখানেই ওকে নামিয়ে আনো। দ্রুত শেষ করো, তাড়াতাড়ি। এই নির্জন জায়গায় গাড়ি এসে থামল কি করে? কিছু ঠিক নেই। লানশি ইয়াং, জিনহাইয়ের আন্ডারওয়ার্ল্ড কুইন, লানশির একমাত্র মেয়ে। আর তো অপেক্ষা করতে পারছি না। সরে যাও, আগে আমি। তুমি পিছনে দাঁড়াও। দয়া করে আমাকে ছেড়ে দিন। আমার মা লানশি, সে তোমাদের অনেক টাকা দেবে। জানি তুমি লানশির মেয়ে, ঠিক তোমার মতো উঁচু স্তরের মেয়েদেরই তো খেলতে মজা। দূর। আমি তোমাকে বাঁচাতে এসেছি। আমি আছি। না, কাছে আসবেন না। দয়া করুন, আমি ভয় পাচ্ছি।
আপনি কি আমার মেয়েকে বাঁচিয়েছেন? বাইরে গিয়ে কথা বলি। ভয় পেও না, আমি শুধু একটু বাইরে যাচ্ছি। দেখো, মা এসে গেছে। কিছু হয়নি এখন। মিস লানের শরীর, আপনার ব্যক্তিগত ডাক্তার দেখে নিয়েছেন, কোনো সমস্যা নেই। মূলত কিছু ঘষা লেগেছে আর প্রচণ্ড ভয় পেয়েছে। শান্তিতে বিশ্রাম দরকার। আমার মেয়ের প্রিয়টিকে নাড়া দিয়েছে, সে কে তা জানতে না পারাই ভালো। সে কে? এই শিশি ছোটবেলা থেকে বাবার চলে যাওয়ার পর এত বছর ধরে কাউকে নির্ভর করেনি। আপনাকে ধন্যবাদ। সত্যি আপনি খুবই বিনয়ী। শুধু কাকতালীয়ভাবে দেখা হয়েছে, আমি ল্যানকে বিপদে ফেলে যেতে পারি না। আমি ল্যান্সি আপনার কাছে চিরকৃতজ্ঞ। ভবিষ্যতে জিনহাইতে আপনি কোনো সমস্যায় পড়লে আমার কাছে আসতে পারেন। ধন্যবাদ ল্যান ট্যাংজু। কি ট্যাংজু না ট্যাংজু? দূরত্ব তৈরি করছে। ভবিষ্যতে আমাকে ল্যান বোন বলো। ল্যান বোন। আর কিছু আছে? আপনি বলুন। আমার একটি অনুরোধ আছে। আপনিও দেখেছেন, শিশি এখন শুধু আপনাকেই চেনে। সে সুস্থ না হওয়া এবং অন্ধকার থেকে বের না আসা পর্যন্ত আপনি কি সাময়িকভাবে এখানে থেকে তার দেখাশোনা করতে পারবেন? নিলাম শুরু হবে আগামীকাল। আমিও এখন অজানা লোকেদের নজরে আছি। যদি সাময়িকভাবে এখানে থাকতে পারি, তাহলে নিঃসন্দেহে সবচেয়ে নিরাপদ জায়গা। ল্যান মিসের দেখাশোনা আমি চেষ্টা করতে পারি, কিন্তু ল্যান বোন, আমার নিজেরও সম্প্রতি কিছু সমস্যা হয়েছে। কেউ নজর রাখছে। আমি ভয় পাচ্ছি ইয়ান মিসকে জড়িয়ে ফেলব। কেন শুধু টুকরো টুকরো অংশ আছে? সমগ্র জিনহাইতে এটি পাওয়া যেতে পারে এমন লোক বেশি নেই। সে কে, উদ্দেশ্য কি, আমি কিছুই জানি না। যদি ল্যান বোনের সুবিধা হয়, আপনি কি আমাকে খুঁজে বের করতে সাহায্য করতে পারেন? আপনার উপর এমন নোংরা হামলা এবং শিশিকে অপহরণ করা লোকেরা একই দল হতে পারে? তাহলে তো আপনার এখানে থাকাই উচিত। সমগ্র জিনহাই জুড়ে এখানকার চেয়ে নিরাপদ জায়গা আর নেই। মিস্টার চেন, এটি আপনার জন্য প্রস্তুত ঘর। কোনো প্রয়োজন হলে জ্যাকরে বেল টিপুন। জিনহাইজের নেতা হওয়াটা বিচিত্র নয়। এই বিলাসিতা দেখুন। ল্যান বোন যখন ছোট ছিলেন, তিনি বেশ স্মার্ট ছিলেন। এই পানি কি আমার হাতের সাথে শত্রুতা করেছে? চেনলেই ভাইয়া, আমার ঘুম আসছে না। পারি কি? মিস ইয়ান, আপনি ভুল বুঝবেন না। এটা পানি, সত্যি। আমার কথা শোনো। ওটা নিয়ে ভুল বুঝিনি। এই ছবি তোমার কাছে কেমন করে এলো? আসলে আজ আমি তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। ভুল না বুঝলেই ভালো। ধন্যবাদটা পেয়েছি। এত কিসের লাজ? তোমার স্ট্র্যাপ। আসলে তুমি আমাকে শিশি বলতে পারো? ঠিক আছে শিশি, এখন রাত অনেক হয়েছে। আমার কিছু প্রয়োজন আছে নাকি? কি আমাকে তাড়িয়ে দিচ্ছ নাকি? মোটেও না। কিন্তু দেখো তো, এখন গভীর রাত, আমরা দুজন একই ঘরে আছি। আসলে আমার একটা কাজ আছে। আজ রাতে আমি কি তোমার সাথে শুতে পারি? কি? এটা এটা ঠিক হবে না, একদমই না। আমি সত্যিই খুব ভয় পাচ্ছি। চোখ বন্ধ করলেই ওই লোকগুলোর মুখ ভেসে ওঠে। তুমি পাশে থাকলে আমি একটু নিরাপদ বোধ করি। শিশি, গোটা জিনহাইতে তোমার বাড়ির চেয়ে নিরাপদ জায়গা আর নেই। আর মুছো না, প্যান্টটা খুলে দাও। আমাকে দাও, আমি ড্রাই ক্লিন করে শুকিয়ে আবার দেব। হবে? না, দরকার নেই, আমি নিজেই ঠিক করে নেব। দাও না। দেব না। তাহলে ঠিক আছে, তুমি যদি আজ রাতে আমাকে এখানে থাকতে দাও, তাহলে আর নেব না। হবে?
হবে। এখন বুঝতে পারছি এই মেয়েটা নিশ্চিতভাবে ইচ্ছাকৃত করছে। ঘুমিয়েছ? আছো? আমার মা। সে কিভাবে এলো যদি সে জেনে যায়? আমি রাতের বেলায় তোমার ঘরে আছি, সে নিশ্চয় আবার আমাকে ঘরে বন্দি করে দেবে। লান দিদি, রাত অনেক হয়েছে, আপনি এখনো ঘুমাননি? কি আমাকে ভেতরে ডাকবে না? আসুন। শিশির বাবা যখন বেঁচে ছিলেন, এই ঘরটা, এটা আমার পড়ার ঘর। তরুণ হওয়া ভালো, কিন্তু মাত্রা জেনে রাখতে হবে। খুব বেশি স্বাধীন হতে পারবে না, শরীরের ক্ষতি করে। লান দিদি, আমি শুধু ভুল করে পানির গ্লাসটা উল্টে ফেলেছি। এটা পানি। তাহলে দিদি তোমাকে সাহায্য করবে? লান দিদি, আপনি এমন মজা করবেন না। আমি তো সিরিয়াস মানুষ। খাঁটি, খুবই খাঁটি। সত্যি নাকি মিথ্যা? খাঁটি ছোট্ট কুমার ছেলে? তাহলে দিদি তোমাকে যাচাই করে দেবে। তোমার এই বিছানা কাঁপবে কেন? যদি লান দিদি জানতে পারে তার মেয়ে রাত 3টায় আমার ঘরে। লান দিদি, এই লান দিদি, তুমি বেশি মদ খেয়েছ। আসো, এখানে বসো। আসো। যতক্ষণ আমি এখনো সচেতন আছি, আমার একটি বিষয় আছে, তোমার সাথে কথা বলতে চাই। লান দিদি, আপনি বলুন। বাইরে সবাই জানে ফেংসি ট্যাং জিনহাইতে কতটা গুরুত্বপূর্ণ। ভালো কথা বলতে গেলে আমি এই ভূগর্ভস্থ রানী। কিন্তু এই সাম্রাজ্য শিশির বাবা গড়ে তুলেছেন। আমি এই অবস্থানে বসে আছি শুধু তার জন্য রক্ষা করছি। বাইরে কতজন আমার প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু পিছনে সবাই আমাকে নিচে ফেলে দিতে চায়। এই ভিত্তি সম্পূর্ণ গিলে ফেলতে। লান দিদি, তোমার দক্ষতা অসাধারণ, হাতের কৌশল অতুলনীয়। এই কয়েক বছর ফেংসি ট্যাঙ্কে এত সুশৃঙ্খলভাবে পরিচালনা করেছেন। আমি সত্যি তোমাকে শ্রদ্ধা করি। দক্ষতা, এটা আমি চাই কি চাই না, শিশির জন্য, বেঁচে থাকার জন্য। আমাকে এই অবস্থান দৃঢ়ভাবে বসতে হবে। আমি ভয় দেখাতে পারি না, আমি পড়ে যেতে পারি না। তাই আমি প্রায়ই ভাবি আমার জায়গায় কাউকে রাখা উচিত, কিছুটা ভাগ করে নেওয়ার জন্য। ভাগ করে নেওয়া। শিশির ছোটবেলা থেকেই বাবার অভাব অনুভব করে, তার পিতৃস্নেহ প্রয়োজন, তার এমন একজন পুরুষের প্রয়োজন যার কাছে সে নিরাপদ বোধ করতে পারে। ফেংসি ট্যাং এরও একই অবস্থা, তাদের এমন একজন প্রয়োজন যে দায়িত্ব সামলাতে সক্ষম। লানজি, শিশি, এই ব্যাপারটা আমি অনেকক্ষণ ভেবেছি, আমি বুঝতে পেরেছি। শিশি তোমার উপর খুবই নির্ভরশীল। ছোটবেলা থেকে এখন পর্যন্ত তুমিই প্রথম ব্যক্তি যার উপর সে বিশ্বাস স্থাপন করতে পেরেছে এবং কাছে আসতে পেরেছে। আমি রাজি নই। শিশি, তুমি এখানে কি করছো? আমার জন্য অপেক্ষা করো, শিশি। বাজে গেল। এবার তো হুজাংহে নদীতে ঝাঁপ দিলেও ধোয়া যাবে না। গতকালের ঘটনা তুমি মাথায় রেখো না। সবই আমার মদ্যপানের পর অশোভন আচরণ। আমি জানি লানজি, আপনি গতরাতে মদ্যপান করেছিলেন। কিন্তু আপনি কি বলেছিলেন? আমি সত্যি খুব একটা মনে রাখতে পারিনি। যাই হোক না কেন, তোমাকে ধন্যবাদ। আপনি খুব বিনয়ী। চেনলেই বড় হয়ে গেছো দেখছি, বলো। থামো, না না, শান্ত হও। ওই যে লোকটা, সে ফেংসি ট্যাংয়ের প্রধান না? কি, লানসি? জিনহাইয়ের আন্ডারওয়ার্ল্ডের সেই রানী? হ্যাঁ, সেই। আমি কাকতালীয়ভাবে তার একটি ছোট সাহায্য করেছিলাম। তার মেয়েটিকে বাঁচিয়েছিলাম মাত্র। দৈবক্রমে লান পরিবারের এই সংযোগ পেয়ে গেছি। এখন থেকে জিনহাইজে চলাফেরা করতে কিছুটা আত্মবিশ্বাসও পাবো। আশ্চর্যের কিছু নেই, লান প্রধানের একমাত্র কন্যা কয়েকদিন আগে নিখোঁজ হয়েছিল।
ফেংসি ট্যাং বেশ তোলপাট করেছিল, দেখা গেল লোকটা তোমার হাতেই পাওয়া গেছে। দৈবক্রমে। ছোট ধন দেবতা, আমি তোমাকে দেখে সত্যি ক্রমশ বেশি অভিভূত হচ্ছি। আচ্ছা, ওয়াই সুশুস্কেশনেশন? ছোট জিয়াঙ্গান হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, সব ঠিকঠাক চলছে। কখন তার সাথে দেখা করতে যাবেন? আজকের কাজ শেষ, আমরা তার সাথে দেখা করতে যাব। ও ঠিক আছে, আমরা আসছি গুরুত্বপূর্ণ কাজ করতে। দ্রুত ভেতরে যান, না হলে ভালো জিনিসপত্র সব চলে যাবে। চলো। এখানে তেমন ভালো কিছু নেই। ছোট ধন দেবতা, শুনেছি এখানে পাথর জুয়া আছে। তোমার কি টাকার প্রয়োজন নেই? একবার চেষ্টা করবে? এটাও একটা ভালো উপায়। চলো। ও, এটা কি আমাদের সুবড় মিস নয়? কেমন আছেন রানুজান? তুমি কিভাবে? চেনলেই কিভাবে সর্বত্র দেখা হয়। তোমার মতো একজন মানুষ। ছোট ধন দেবতা, সে কে? আমার প্রাক্তন প্রেমিকা এবং তোমার বড় বোনের ঘনিষ্ঠ বন্ধু। তাহলে তুমি জানো না? কি জানবো? সে কিভাবে এখানে? তুমি কি লুকাচ্ছ নাকি কিছু ভুল কাজ করেছো? কি বাজে কথা বলছ? আমি কি ভুল কাজ করতে পারি? সেদিন আমি ঝানিয়াংকে মুখ রেখেছিলাম, ভিতরে যাইনি, কিন্তু আমি সত্যিই ভাবিনি সে ব্যক্তি তুমি হবে। শিয়ারান, আমাদের ঝানিয়াংয়ের মতো এত ভালো মানুষ, তুমি তাকে মূল্য দিতে জানো না। তাহলে তোমার মূল্য দেওয়া হলো তার বিছানায় যাওয়া নাকি? আমি বুঝেছি সুসু, তুমি আমাকে ঈর্ষা করছো। আহ, কি অদ্ভুত! আমি কি একটা কুকুরের ডাক শুনছি? কোথায়? তুমি ছোট প্রিয়, সত্যিই ভাবছো একজন ধনী মহিলার সাথে জুটি বেঁধেছো? তুমি একজন ব্যক্তি হয়ে গেছো। আমি তোমাকে বলছি, তুমি চিরকালই একজন ছোট প্রিয় থাকবে। সত্যি একজন ডাকতে পারে এমন ছোট প্রিয়? ঝাংশাও, তোমার রুচি বেশ অদ্ভুত। দেখে মনে হচ্ছে গতবার তোমাকে যথেষ্ট গালাগালি করা হয়নি, এখনো এখানে ডাকতে চাইছো। ভদ্রলোক মুখও খোলেন না, হাতও চালান না, কেউই হাত চালাতে পারবে না। মনে রেখো, কেউই হাত চালাতে পারবে না। আমরা আমাদের দক্ষতা দিয়ে খাই। আজ আমরা অন্য কিছুতে জুজা খেলব, দিয়ে আজ লড়াই করবে। পাথর জুজা কেমন? প্রত্যেকে 3টি কাঁচা পাথর বেছে নেবে। সর্বশেষ সর্বোচ্চ দাম জিতবে, যে হেরে গেল সে নোচানো হবে। বিনীতভাবে মাথা নত করে ভুল স্বীকার করবে, তারপর বিনীতভাবে দাদা বলে রাখবে। কেমন? ঝাংশাও, তোমার এত অদ্ভুত রুচি কোথা থেকে আসে? কিভাবে আমার নাতি হতে চাওয়ার নানা ফোন দিয়ে আছো? পাথর জুয়া ঠিক আছে, তুমি যদি হারো আমি চাইছি এবেন আমার বোনের চিকিৎসার খরচ সম্পূর্ণ ফেরত দিক, আর প্রকাশ্যে আমার কাছে মাথা নত করে ক্ষমা চাই। ছোট ধন দেবতা, তুমি এটাও পারো? এক কাটায় গরিব, এক কাটায় ধনী না হলে? আমরা একজন অভিজ্ঞ মাস্টার ডেকে আনি চোখ বুলিয়ে দেখার জন্য। মানে আমাকে ছোট ধন দেবতা বলে ডাকে? ছোট ধন দেবতার পাথর জুয়া, সেটা তো পানির মতো সহজ। ওহ্যাং সাহেব, হয়ে গেছে। মালিক দোকানের সেরা কয়েকটা পাথর আমাদের দেখিয়ে দিয়েছে। এইটা আর এইটা। মালিক, সাবধান করছি, নিম্নমানের জিনিস দিয়ে ফাঁকি দিও না। যদি কোনো সমস্যা হয়, ওহ্যাং সাহেব, আপনি নিশ্চিন্ত থাকুন। এগুলো সব আমাদের গোপন ভাণ্ডারের দামি সম্পদ। কয়েক বছর আগে অনেক টাকা দিয়ে কিনেছিলাম। দেখুন তো, বালুকনা গুচ্ছবদ্ধ, ফুলের মতো দাগ, একদম ব্যানের চামড়ার মতো, আর তেলতেলে চুচ করছে। আসুন, পানির দুটি দেখুন। নিঃসন্দেহে উচ্চমানের বরফের মতো স্বচ্ছ পাথর। ঠিক আছে, এইটাই নিলাম। ভালো। আমি ঘোষণা করছি, প্রথম রাউন্ড ওহ্যাং সাহেবের পাথর কাটা হবে। খেললে তোমার হাঁটু প্রস্তুত রাখো, আর একবার দাদা ডাকার জন্য আহা হা হা হা। জাং সাহেব, ও কি বেছে নিয়েছে দেখুন।
সেগুলো কি আবর্জনা? হ্যাঁ, আমি সত্যিই পাথর জুয়া বুঝি না। উচ্চমানের বরফ-দিয়ে স্বচ্ছ পাথরে ফুলের দাগ, মূল্য প্রায় ৮০ লাখ টাকা। অভিষেক গেমার দোকানদার পিছন থেকে বেরিয়ে এসেছে, নিশ্চয়ই তারা মিলে ফাঁদ পেতেছিল। এই দফায় আমরা খুবই ক্ষতির মুখে, এখনো ফেরার সময় আছে। আমি ছোট ধন দেবতাকে বিশ্বাস করি, ওর নিশ্চয়ই উপায় আছে। চিন্তা করো না, আমি যদিও তাদের কিছু কৌশল বুঝি না, কিন্তু ধনদেবতা যখন নামেন তখন ক্ষতির কথা কোথায়? তাড়াতাড়ি কাটো, আমরাও একটু দেখি। হাসি, খুব হাসি, একটু পরেই যখন সত্যি সত্যি বের হবে তখন হাসতে পারবে না। 12 12 12। বরফ-দিয়ে স্বচ্ছ পাথরে ফুলের দাগ, বাজার দর ৮০ লাখ টাকা। এটাই বলে যোগ্যতা। মজা তো মজাই, নিজের ক্ষমতা না বুঝে। তুমি এখন শান্ত হয়ে হাঁটু গেড়ে বসো, কয়েকবার দাদা ডাকো। আমাদের মেজাজ ভালো থাকলে হয়তো এক টুকরো বাতিল পাথর দিয়ে দেব, নিয়ে গিয়ে ঘষে খেলতে পারো। চল্লি, ছেড়ে দাও, তারা স্পষ্টই প্রতারণা করেছে। এই দফা আমরা মানব না, আর না খেলাই ভালো। হ্যাঁ ছোট ধন দেবতা, তারা তো উচ্চমানের বরফের মতো পাথরই বের করে ফেলেছে। যদি না আমরা রাজকীয় সবুজ পাথর বের করতে পারি, না হলে তো জিতবই না। কেউ বলেছে আমরা প্রতারণা করেছি? তোমাদের প্রমাণ আছে? কি বলো? জিততে পারছ না, তাই এখন ফাঁকিবাজি শুরু করেছ? আমার উপর বিশ্বাস রাখো। ছোট্ট ধনদেবতা কিভাবে হারতে পারে? ওরে বোকা, স্ত্রী মনে করছে ওটা থেকে কিছু বের হবে? অসম্ভব দামি পাথর। বাজে কথা বন্ধ করো, আর দেরি করো না। ওই বাজে পাথরটা কেটে দেখো। ওজনটা মন্দ না, এটা তো নদীর ধারের সাধারণ পাথরই মনে হচ্ছে। ভাই, পাথর বাজির ব্যাপারে বড় হলেই যে দামি হবে তা কিন্তু নয়। একটা টর্চ লাইট দাও তো। ঝাং সাহেব, নিন। আমি ভেবেছিলাম নিশ্চয়ই কোনো রহস্য আছে। ওই নোংরা পাথর আলো ভেদ করতে পারছে না বাইরের স্তর। আরে কে হয়? তুমি ঠিকই বলে, এটা নদীর ওই বাজে পাথরই। কেটে ভেতরটা দেখলেই সব স্পষ্ট হয়ে যাবে। একটু দাঁড়াও। কি আফসোস হয়েছে? এখন পাথর বদলাতে চাইছ? সময় শেষ। মাস্টার, এখান থেকে কাটুন। ভাই, এখান থেকে? নিশ্চিত? ওই জায়গা থেকে কাটবেন? ভেতরে যদি ভালো অংশ থাকে সব নষ্ট হয়ে যাবে। ঠিক এভাবে কাটো। কোথাকার নোংরা ছেলে, তুমি মনে কর পাথরবাজি তরমুজ কাটার মতো? আমার মনে হয় সে জানে যে হেরে যাবে, তাই সে চেষ্টা করছে নাটক করে মনোযোগ পেতে। চেনলে, বাজে কাজ বন্ধ করো। পাথর কাটা এভাবে হয় না। হ্যাঁ ভাই, আমি 10 বছর ধরে পাথর কাটছি, কখনো এভাবে কাটতে দেখিনি। খুব ঝুঁকিপূর্ণ। আমার কথা শোনো, কাটো। অমন পাথর রাখতেও কষ্ট হয়। সত্যি মনে করছে ভেতরে গুপ্তধন পাবে? শিগগির করো, সবার সময় নষ্ট করো না। হ্যাঁ, নাটক করে আসল মনে হচ্ছে, বিরক্তিকর। দাম বাড়বে? স্বপ্ন দেখো না, অপেক্ষা করো ঘাসের। চিন্তা করো না, আমার ওপর বিশ্বাস রাখো। বেরিয়েছে, সত্যিই বেরিয়েছে। ওটা তো সম্রাট সবুজ। কিভাবে সম্ভব? সত্যিই কেটে বেরিয়েছে। কাচের মতো স্বচ্ছ সম্রাট সবুজ। কাচের মতো স্বচ্ছ।
ও কি ভাগ্য! ইম্পেরিয়াল জের। এটা কিভাবে? ও যা তা একটা পাথর কুড়িয়ে পেয়েছে, কিভাবে সম্ভব? এটা তো অমূল্য রত্ন। ফেলা যাবে না, অগ্নি ফেলা যাবে না। ভাই আর কাটবেন না, ওই পাথরটা 2 কোটি। 2 কোটি আমি নিলাম। 2 কোটি? ভিক্ষুক ভাবছেন? আমি দিচ্ছি 4 কোটি। 5 কোটি, 5। আমি ক্যাশ দেব, এখনি লেনদেন। 6 কোটি, 6 কোটি ভাই, একবার ভেবে দেখুন। আমিও চাই, আমাকে দাও, আমিও চাই, আমার কাছে বিক্রি করুন। বিক্রি করব না। যে দামি হোক, বিক্রি করব না। চিন্তা করবেন না, আমি বুঝতে পারছি। মাস্টার, দয়া করে কাটা চালিয়ে যান। ওহ ভাই, করা উচিত নে, ইম্পেরিয়াল জের। সেটা তো ইম্পেরিয়াল জের, আপনার মতো কেউ সোজাসুজি এক কাটায় সব শেষ করে দিচ্ছেন। ওই এক কাটায় দিন নষ্ট হয়ে যায়। কয়েক কোটি, অমন কিস্ত কোটি টাকা উড়ে যাবে। মাস্টার, আপনি কাটছেন সবচেয়ে সবচেয়ে পূর্ণাঙ্গ জায়গা থেকে এদি। আমি বলছি যদি এটাই আপনার ওই অবস্থা। আমার একটা কথা শুনুন, এখন বিক্রি করলে নিশ্চিত কোটিপতি। কেন কেন এই ঝুঁকি নিচ্ছেন? ছোট ধন দেবতা, ওরা ওরা যা বলছে সবই যুক্তিযুক্ত মনে হচ্ছে। কাটো, অবশ্যই কাটতে হবে। যেহেতু আপনারা কেউ হাত দিচ্ছে না, তাহলে আমি নিজেই করব। ওকে কাটতে দাও। ও মা, পুরোটাই স্পুজ। স্বপ্নে আমি লাওয়াং জীবদ্দশায় অমন দেখতে পেলাম। অমন কিংবদন্তির জিনিস দেখতে পেলাম। আমি বলেছিলাম কিছু জিনিস শেষ পর্যন্ত না কাটলে কখনোই জানা যায় না তার আসল সত্য কি। চেনলেই এখন থেকে তুমি যদি বলো আকাশের চাঁদ নামিয়ে আনতে পারবে, তবুও আমি আর সন্দেহ করব না। আমরা প্রচুর লাভ করলাম। আমি বলেছিলাম তুমি নিশ্চয়ই ছোট ধন দেবতা ঝাংসাও। কি হচ্ছে? উইথেললিস কিংগন হোচা। কিভাবে কিভাবে পুরোটাই স্পুজ? কেন ওর ভাগ্য অত ভালো কেন? আর কোটি আখনি ট্রান্সফার করো, জিনিসটা আমাকে দাও। তুমি মুখ ফুটে বলতে পারছো? এই চেকটা নাও, ইচ্ছেম তো লিখে নাও, আমি আরেকটা ট্রান্সফার করে দেব। অ্যান্টিক স্ট্রিটটা তোমাকে দিচ্ছি, বন্ধুত্ব ক্রি। আমি দেব। $10 কোটি। ইউ দিদি, তুমি এলে কি করে? ছোট ধনকুবের, ইনি ইউ দিদি, আন্তর্জাতিক জুয়েলারি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, চেয়ারম্যান ঝাউর কন্যা, আর সুলিন দিদি আর আমার জ্ঞানদাতাও ইউ দিদি। ও ইউইদ দিদি। গ্লাসি ইম্পেরিয়াল জেট, রং উজ্জ্বল, পানি ভরপুর, একদম নিখুঁত, এমন গুণমান, এমন আকার। চীন জুয়েলারি জগতে এমন জিনিস হাতে গোনা যায়। যুগান্তকারী রত্ন। ছোটবেলা থেকেই এতে ডুবে আছি, নিজের চোখকে বিশ্বাস করি। এই কাঁচা পাথরটা তেমন চোখে পড়ার মতো নয়, কিন্তু ভেতরের জেট এত গভীরে লুকিয়েছিল আমি পর্যন্ত পুরোপুরি দেখতে পাইনি। আর তুমি শুধু এটাই বেছে নাওনি হাজারো পাথরের ভিড় থেকে। কাটার লাইনটাও এত সূক্ষ্মভাবে ঠিক করেছো। সব ঝুঁকি এড়িয়ে কিভাবে এটা করলে তুমি? ওই আমার গুরু হলেন ছঙ্গনান পর্বতের বেনামি বিদ্ধ। আঙুল গুনলেই বোঝা যায় কিভাবে কাটতে হবে। তুমি গন্ধ শুকে বের করনি? সত্যি নাকি?
ছোট ধনকুবের, তুমি ভাগ্য গণনা করতে পারো? শীঘ্রই বলো আমাদের দুজনের বিয়ে হবে কিনা। কাশি। মিনা। ইউ দিদি নিজের লোক না, ও বলেছে। সত্যি কথা, আমার পরগুরু শেষ বয়সে সত্যিই ঝঙ্গনান পর্বতে ছিলেন। তার উপাধিই ছিল বেনামি, কিন্তু এটা অ্যাসোসিয়েশনের সর্বোচ্চ স্তরের গোপন তথ্য। পরগুরু। তাহলে তাহলে চেনলে কি চেয়ারম্যান ছাওর গুরুভাই হয়ে গেল? যদি সে সত্যি বলে, তবে পদমর্যাদা অনুযায়ী সে কি আমার পরগুরু ভাই হয়ে গেল? পরগুরু ভাইয়ের আগমন জানতে না পেরে আগে অশিষ্টতা করেছি। পরগুরু ভাই ক্ষমা করবেন, পরগুরু তিনি। এখন ঝঙ্গনান পর্বতের কোন স্থানে ধ্যান করেন? শরীর ভালো তো? আমি তো উড়িয়ে বলেছি, সত্যিই এমন একজন মানুষ আছেন। ওই গুরু, তিনি বিশ্ব ভ্রমণে আছেন। এখন শরীর মোটামুটি ভালো আছে। কাউকে বিরক্ত করতে পছন্দ করেন না। পরগুরু ভাই, এই ইম্পেরিয়াল জেডের গুণমান অতুলনীয়। আমাদের জুয়েলারি অ্যাসোসিয়েশনের জন্য, এমনকি চীনের সমগ্র জেড জগতের জন্য এর গুরুত্ব অপরিসীম। আপনার ছোট ভাই 1 কোটি টাকা দাম দিচ্ছে, আপনি কি এটি ছাড়তে রাজি আছেন? যেহেতু আমরা একই পরিবারের, দামের ব্যাপারে কথা বলা যায়। আমরা ভাবিনি যে আমরা এমন একটি কোটিরও বেশি মূল্যের সম্পদ পেয়ে যাব। দুর্ভাগ্যক্রমে এটি শুধু জেড পাথর, পুরানো জিনিস নয়। সুলিন দিদি, আমরা জুয়া খেলে 1 কোটি টাকা জিতেছি, মাত্র 50 লাখ টাকা আমাদের ছোট ধনকুবেরের জন্য। তা খুব সহজেই জোগাড় করা যায়। এই টাকা দিয়ে আমরা আমাদের ছোট বোনকে ভালো চিকিৎসা করাতে পারবো। 1 কোটি টাকা, সেটা তো 1 কোটি টাকা। এমনি করে সব শেষ হয়ে গেল। চলো। ঝাং সাহেব, তুমি কি কিছু ভুলে গেছো? তোমার শুধু ভাগ্য ভালো ছিল, এতে গর্ব করার কি আছে? ঝাং সাহেব এখনো মানতে রাজি নন। তাহলে কি আমরা বাকি 2টি পাথরও কেটে দেখি? মালিক, অনুগ্রহ করে বাকি 2টি পাথরও কেটে দিন। আমি তো আমার নাতি স্বীকার করার অপেক্ষায় আছি। বেশ হয়েছে, ঠিক আছে, আমি হার মেনে নিলাম। বলো তুমি কি চাও? আমার শর্ত খুব সহজ, আমি চাই তোমরা হাঁটু গেড়ে বসো এখনই। তুমি? ওহো ছান সাহেব, কি ব্যাপার, হেরে মানতে পারছো না? একজন বড়লোকের ছেলে হয়ে দেনা শোধ করতে চাইছো না? ছান সাহেব, পুরুষ হলে কথা রাখো। সবাইকে দেখাও কিভাবে জুয়া হেরে মেনে নিতে হয়। হাঁটু গেড়ে বসো। তুমি খুব কঠোর, তুমি অপেক্ষা করো, ওই বিষয়টি শেষ হয়নি। সরিয়ে দাঁড়াও। কি থাকাথাকি গ্রহ, হেরে মানতে না পারা লোক দ্রুত দেখো। ঝানবর সাহেব পালিয়ে যাচ্ছেন। খেলতে না পারলে খেলো না, ভীরু। চেন লেই, আমি আমার ভুল বুঝেছি। ঝাং ইয়াং আমাকে ঠকিয়েছে। সে আমাকে বাধ্য করেছে আমাদের এত বছরের ইউরোপশনাল স্কেক 4। তবুও তোমার উচিত হয়নি ছোট সুয়ের জীবন বাঁচানোর টাকা নেওয়া। ছোট ধনকুবের নরম হৃদয়ের তোমার উপর হাত তোলার সাহস পায়নি, তাহলে আমি করব। এই চরগুলো ছোট ধনকুবেরের হয়ে তোমাকে মারছি। ছোট ধনকুবের, চলো আমরা চলে যাই। কাকা, এই কার্ডে অগ্রিম টাকা আছে। বাকি টাকা আজ রাত 12টার আগে সম্পূর্ণ এই কার্ডে জমা করে দেওয়া হবে। অনুগ্রহ করে। হ্যাঁ, এইমাত্র নানার কথা শুনে জানলাম তোমরা খুঁজছো 5 কোটি টাকার মূল্যের একটি রত্ন। নিশ্চয়ই অংশ নিতে শীঘ্রই অনুষ্ঠিত জিউজু ট্রেজার অ্যাপ্রিসিয়েশন কনফারেন্সের জন্য। তুমি কিভাবে জানলে? আমাদের গুরুদেব, তিনিই ছিলেন প্রথম জিউজু ট্রেজার অ্যাপ্রিসিয়েশন কনফারেন্সের উদ্যোক্তা। আপনি এই মুহূর্তে উপস্থিত হয়েছেন, এই নগণ্য ব্যক্তি অনুমান করে এর বেশিরভাগই এই বিষয়ের সাথে সম্পর্কিত। এটা শেষ, এটা শেষ। ক্যান্সিস ব্লুম ডার্গার ডার্ডার, ইট ওয়ান্ট কাম ব্যাক। ওইটা আসলে আমি কোনো নামহীন বিদ্যের শিষ্য নই। আমি সেই পাথরটা চিনতে পেরেছিলাম, কারণ আমার এক্সেলের দৃষ্টিশক্তি আছে। ছোট ধন দেবতা, তোমার মানে হলো তুমি শুধু রহস্যময় মহান ব্যক্তির শিষ্যই নও, তোমার এক্স-রে দৃষ্টিশক্তিও আছে। এই নগণ্য ব্যক্তি বুঝতে পেরেছে গুরুদেব তিনি সর্বদা বাইরের লোকের উপদ্রব পছন্দ করেন না। আপনি আপনার পরিচয় গোপন করেছেন, নিশ্চয়ই এর গভীর অর্থ আছে। আমি সত্য কথা বলছি, তবুও কেউ বিশ্বাস করে না। আমি এই বিষয়টি উল্লেখ করেছি কারণ আমি দুর্ঘটনাক্রমে একটি চ্যানেল জানি যা শিশম সাইকে সাহায্য করতে পারে। কোন চ্যানেল? আগামীকাল বিকেলে লংজুয়ান প্যাভিলিয়নে একটি অত্যন্ত উচ্চ স্তরের শুধুমাত্র আমন্ত্রণপত্রের মাধ্যমে প্রবেশাধিকারযুক্ত অভ্যন্তরীণ রত্ন প্রদর্শনী হবে। আমি গ্যারান্টি দিতে পারি তোমাদের ভিতরে নিয়ে যাব।
সমস্ত প্রমাণ এবং উপকরণ সম্পূর্ণ হয়ে গেছে। ছোট সুর এখানকার কাগজপত্র সম্পন্ন হয়ে গেছে। চাচা ঝু হলেন জিয়াংনান মেডিকেল কলেজের অধ্যক্ষ। জিয়াংনান হাসপাতাল যন্ত্রপাতি হোক বা বিশেষজ্ঞ, সবই শীর্ষস্থানীয়। তুমি নিশ্চিন্ত থাকো, আরও আছে চাচা ঝু ছোট সুর জন্য সেরা চিকিৎসা পদ্ধতি ঠিক করেছেন ছোট বোনের রোগ। অবশ্যই আশা আছে। তোমাকে ধন্যবাদ সুলিন। যাকে ধন্যবাদ বলা উচিত সে আমি। চলো। ছোট বোন, ভাইয়ের ভালো খবর আছে। ছোট সু, তোমরা কি করতে চাও? কি করতে চাই জানি না। এই মহিলাটি কোন বড়লোকের সাথে বিবাদে জড়িয়েছে। স্বর্গীয় লোক তাকে মারতে চায়। তার কথা ছেড়ে দাও, তবে কথা বলতে গেলে এই ছোট মুখখানা, ওই গার্ন সত্যি চমৎকার। দাদা, আমি খুব ভয় পাচ্ছি। ছোট বোন, ভাই পেজো না, দাদা আছে। তুমি জানো আমার পিছনে কে আছে? বললে তোমার সাহস উড়ে যাবে। বুদ্ধিমান হলে শীঘ্রই। হ্যাঁ হ্যাঁ, ছাংশাও ছাংয়াং। ছাংসাও আমাকে এটা করতে বলেছেন। সেবার তো সেবা জিনহাই হাসপাতালেও ওই লোকটাই ছিল। আমি জানি না, আমি শুধু এই একটা টাস্ক নিয়েছি। আমি কিছুই জানি না, তুমি বিশ্বাস করো। খুব ভালো। আমার পরিবারকে নাড়া দিলে আজ থেকে এই শত্রুতা চিরস্থায়ী হবে। বোনের শরীর পরীক্ষা করা হয়েছে। আমাদের বাড়ির ব্যক্তিগত ডাক্তার সবসময় পাহারায় আছে এবং আমাদের নিরাপত্তাও খুব শক্তিশালী। নিশ্চিন্ত থাকো। এটা আমার দোষ, আমি বোনকে জিয়াংনান হাসপাতালে যেতে বলেছি। যদিও জানি না আমি আর কিভাবে জান ছোট সুর অবস্থানের কথা, কিন্তু এটা তোমার দোষ নয়। শেষ বিচারে এটা আমার কারণেই শুরু হয়েছে এবং লংজুজান প্যাভিলিয়ানের জাং পরিবারের সাথে গভীর সম্পর্ক আছে। আগামীকালের অভ্যন্তরীণ দামি জিনিস প্রদর্শনীতে জামিয়াং অবশ্যই উপস্থিত হবে। তা তো ভালোই, সে এলে আর ফিরে যেতে পারবে না। শহরের উত্তর দিকের ঝাং পরিবারের ঝাংয়াং। লান আপু জানেন শিশির অপহরণের সাথে তার যোগাযোগ আছে। যেহেতু সে মূল্যবান জিনিস প্রদর্শনীতেও যাবে, সুযোগটা ভালোই। এই সুযোগে তার সাথে পুরো হিসাব চুকিয়ে দেব। তাহলে লান আপুর কাছে অনেক ধন্যবাদ। এটাই তো উচিত ছিল। শিশির শরীরের এখনো যত্নের দরকার। আমি আগে তাকে বাড়ি নিয়ে বিশ্রামে দিই। চেনলেই দাদা, আগামীকাল দেখা হবে। এই লান পরিবারের মেয়েটা তোমাকে খুব পছন্দ করে বলে মনে হচ্ছে। লান আপু বলেন তার ছোটবেলা থেকেই বাবা নেই। নিরাপত্তার অভাব আছে, এই পছন্দটা সম্ভবত দাদা বোনের মতোকার ভালোবাসার মতো। আগামীকাল আবার লংজুজান প্যাভিলিয়নে যেতে হবে। তুমিও ফিরে গিয়ে আগে ঘুমাও। হুম। আরও একটা কথা আছে। ওই এখান থেকে লংজুজান প্যাভিলিয়নে যাওয়ার পথে হয়তো অসুবিধা হবে। আমার বাড়িটা বেশ বড়, খালি ঘরও অনেক। না হলে তুমি আমার বাড়িতে এক রাত থেকে যাও। আমি একা থাকি। অন্ধকার রাত, একা পুরুষ আর মহিলা, এটা ঠিক হবে না তো। আর আমাকে আজ রাতে বাড়ি ফিরতেই হবে, ছোট সুর জন্য কিছু জিনিস নিয়ে আসতে। ওই আসলে আরও একটা কথা আছে। আগামীকাল যদি কাঙ্ক্ষিত প্রাচীন জিনিসটাও না পাওয়া যায়, তুমি খুব চিন্তা করো না। আমার বাড়িতে আছে একটা মিং রাজবংশের অমর দীর্ঘায়ু কামনা করে হলুদ পাথরের মোহর, যার দাম অনুমান করা হয় 5 কোটি টাকা পার হতে পারে বলে মনে হচ্ছে। কিন্তু কিন্তু কি? কিন্তু সেটা আমার মায়ের সবচেয়ে মূল্যবান জিনিস। আমার তাকে না জানিয়েই ধার করে আনতে হবে। সুমিস, তুমি তো সত্যিই একটু ফুটো জামা। আমার মাস্টার আমাকে সত্যিই মারতে চাইবেন না। আর ভবিষ্যতে সুমিস সুমিস করে ডেকো না। শুনে অদ্ভুত লাগে। তাহলে আমি তোমাকে কি ডাকবো? শুধু সুসু বলেই ডাকো। ডাকো, শুধু সুসু বলেই ডাকো। আরও তো আমার তো বয়ফ্রেন্ডও আছে। আমার বাড়িটা বেশ বড়, ফাঁকা ঘরও অনেক। তুমি আমার বাড়িতে এক রাত বিশ্রাম নিতে পারো।
একাই থাকি। চেনলেই অকারণে এত ভাবনা করো না। এত রাত হয়েছে, কে এসেছে? আবার কি ঝামিয়াংয়ের লোক? আহ, কি হয়েছে? আবার কি সমস্যা? আহা, তুমি তো আগেই বুদ্ধিমান না, আর মাথা ঠুকো না। সত্যি কি হয়েছে? ছোট ধন দেবতা, তোমার জন্য বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার থাকার জায়গা নেই, তুমি আমাকে ফেলে রাখতে পারবে না। ভালোই হয়েছে, শুধু তোমার বাবার কাছেই। আহ, তোমাকে বাবা কেন বাড়ি থেকে বের করে দিল? আমি আসল কাজটা ভুলেই গিয়েছিলাম। এই মেয়েটা আকৃতিতে ছোট, কিন্তু শক্তিতে বলদ। ছোট ধন দেবতা, দেখো এটা কি? গুইগুজি সানশিয়াতু পাত্র, দাম প্রায় 13 কোটি টাকা। এটা তুমি কোথা থেকে পেলে? বাবার কাছ থেকে চুরি করে এনেছি। তুমি বাসায় গিয়েছিলে শুধু এটা নিতে? আরেকটা ফুটো জামা। আমি ভয় পেয়েছিলাম তুমি 5 কোটির পুরনো জিনিস খুঁজে পাবে না। আরও তো, এটা তো আমারই যৌতুক, আমি আগেভাগেই একটু ব্যবহার করছি। 1 কোটিরও বেশি টাকার যৌতুক, সত্যিই বড়লোকের মেয়ে। আমার জন্য পরিবারের সঙ্গে ঝগড়া করো না। আর আগামীকালের ট্রেজার শোতে আমি নিশ্চিতভাবে উপযুক্ত জিনিস খুঁজে পাবো। উপযুক্ত ট্রেজার। এটা শুধু নিরাপত্তার জন্য। আমার বাবা সেই পুরনো জেদি মানুষ, সবসময় বলে আমি বাইরের কোনো সোনালী চুলের ছেলেকে বিশ্বাস করি। ছোট ধন দেবতা, তুমি কি সোনালী চুলের ছেলে? আমি মোটেও নই। তাহলে তুমি নিশ্চয়ই আমাকে ঠকাবে না। এবং ছোট ধন দেবতা, আমি এই জিনিসটা নিয়ে তোমার কাছে এসেছি কারণ তোমার সাহায্য দরকার। হ্যাঁ, কি সাহায্য চাইছো? আমি এখন থেকে এখানেই থাকবো, প্রতিদিন রিপোর্ট করবো। আমার এখানে থাকবে? ঠিক আছে, যেহেতু আমি সাম্প্রতিক সময় ল্যানের বাড়িতে থাকছি ছোট সুকে দেখাশোনা করার জন্য। তুমি সম্প্রতি ল্যানের বাড়িতে থাকছো? তুমি সবসময় ল্যানের পরিবারের সেই মা ও মেয়ের সাথে আছো? সেখানে তো ছোট সু আছে। ছোট বোন? ছোট বোন সেখানে নিরাপদে থাকে, তাছাড়া সেখানে জিনহাইও আছে, সেরা ব্যক্তিগত ডাক্তার। ঠিক আছে, তোমাকে ক্ষমা করলাম। যেহেতু তুমি সুন্দর ছেলে নও। আজ রাতে হবে না, আমি এখনো এখানে আছি। এই অন্ধকার রাতে একজন ছেলে আর একজন মেয়ে, তাছাড়া আমার শুধু একটি শোবার ঘর আছে। আজ রাতে কেন হবে না? ছোট ধন দেবতা, তোমার জন্য আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তুমি কি সত্যিই আমাকে একা সেতুর নিচে ঘুমাতে দেবে? পরে দেখা যাক। আমি একজন মেয়ে হয়েও আপত্তি করছি না। একজন ছেলে কি আপত্তি করছে? ছোট ধন দেবতা, এবং আর আজ রাতে তুমি সোফায় ঘুমাতে পারো। আমি কিভাবে তোমাকে সোফায় থাকতে দিতে পারি? এই সোফা। দাঁড়াও, আমি সোফায় ঘুমাবো। না হলে কি? আমি তো নিয়ে এসেছি 100 মিলিয়নের বেশি পুরনো জিনিস। অতিথিকে সোফায় ঘুমাতে দেওয়া যায়? দয়া করে। এবং আমি তোমার জন্য এই ট্রেজার চুরি করে এনেছি। এখন বাড়িতেও ফিরতে পারছি না, কার্ডও ফ্রিজ হয়ে গেছে, 1 পয়সাও নেই। তুমি কি সত্যি আমাকে সেতুর নিচে ঘুমাতে দেবে? ছোট ধন দেবতা, তুমি রাজি হলে তুমি যা বলবে আমি তাই করব। ছোট ধন দেবতা, তুমি কি সত্যিই আমাকে বাইরে একা রেখে নিশ্চিন্ত? ব্যথা। আমি রাজি, ঠিক আছে। আমি জানতাম ছোট ধন দেবতা, তুমি সবচেয়ে ভালো। ঠিক আছে, আজ আমি তোমার জন্য সারাদিন এদিক ওদিক ছুটেছি, গায়ে ঘাম লেগে আছে। আমি গোসল করতে যাচ্ছি। আরে, আমি তোমাকে সতর্ক করছি, তুমি উকি দেবে না। আমি ছোট ধন দেবতা, গামছাটা কোথায় রেখেছ? আমি খুঁজে পাচ্ছি না। ছোট ধন দেবতা, তুমি চোখ বন্ধ করে আছ কেন? ভিতরে এসে আমার সঙ্গে গোসল করতে।
তুমি আবার কি করছো? ছোট ধন দেবতা, আমি যখন গোসল করছিলাম তখন আমি তোমাকে উকি দিতে নিষেধ করেছি। তুমি সত্যিই একবারও আমার দিকে তাকাওনি? আমি আমি কি যথেষ্ট সুন্দর নই, ছোট ধন দেবতা? ভাগ্য গণনা করতে পারো না? তাহলে গণনা করে দেখো, আমাদের দুজনের এই জীবনে কি কোনো বিবাহ বন্ধন আছে? কেন এত অলস লাগছে? গত রাতে ভালোভাবে বিশ্রাম নাওনি? ল্যান আপু বলেছেন তারা দেরিতে আসবে, আমরা আগেই ভিতরে ঢুকব। নিলামটি শীঘ্রই শুরু হওয়া উচিত। ঝাংসাও লক্ষ্য ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছে। কি হয়েছে? ছোট ধন দেবতাই এখন ইতিমধ্যে এত বিখ্যাত হয়ে গেছে? সম্ভবত এত সহজ নয়, ওদিকে তাকাও। হ্যাঁ, ঝাংইয়াং, আশা করি আজ তুমি বেঁচে বেরোতে পারবে। আশা করি ভবিষ্যতে তুমি এখনো হাসতে পারবে। মর্যাদাপূর্ণ অতিথিবৃন্দ, লং জুয়ান গেতে স্বাগতম। অভ্যন্তরীণ মূল্যবান বস্তু প্রদর্শনী এখন নিলাম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রথম নিলাম আইটেম, কিং রাজবংশের চিয়ালং যুগের জেড তৈরি সাদা জেড ড্রাগন ও ফিনিক্স প্যাটার্নযুক্ত ডাবলযুক্ত জেড ডিস্ক, শুরুর মূল্য 60 লাখ। এই জিনিসটি আমি আমার গুরুজির কাছে শুনেছি এটি আসলে একটি দুর্লভ মূল্যবান বস্তু। আমরা কি চেষ্টা করব? 65 লাখ। ওই ভদ্রলোক 65 লক্ষ দাম দিলেন। 70 লক্ষ ভাল, এখানে 70 লক্ষ প্রথমবার। 80 লক্ষ। এই ভদ্রমহিলা 80 লক্ষ দিলেন। আর কেউ দাম বাড়াতে চান? এই জিনিসটির অর্ধেকই আসল, বাকি অর্ধেক। একজন দক্ষ কারিগর সোনার মেরামত প্রক্রিয়ায় তৈরি করেছেন, এটি শুধু একটি অমূল্য পুরানো জেদ ছাড়া আর কিছু নয়। ছোট ধন দেবতা, আমি সত্যিই সন্দেহ করছি তোমার কি আসলেই এটাও তুমি বুঝতে পারলে? হয়তো পারি। 80 লক্ষ প্রথমবার, 80 লক্ষ দ্বিতীয়বার, 80 লক্ষ তৃতীয়বার। বিক্রি সম্পন্ন। ওই ভদ্রমহিলাকে অভিনন্দন। এই ভদ্রমহিলা যদি সত্যি জেনে যান, সম্ভবত টয়লেটে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাবেন। এরপর ওই নিলামের মূল আকর্ষণ আসছে ট্যাং রাজবংশের ত্রিবর্ণ মৃৎশিল্প, ইগলের আকৃতির কূপ। কিংবদন্তি অনুসারে অভিজাত পরিবারে 1000 বছর ধরে সংরক্ষিত প্রাচীন হন। শুরুর মূল্য 4 কোটি। ছোট ধন দেবতা, এই মূল্যবান বস্তুটি সম্পর্কে আমি শুনেছি। একদা দক্ষিণ পশ্চিম আন্তর্জাতিক নিলামে 120 মিলিয়ন চীনা ইউয়ানে বিক্রি হয়েছিল, ঠিক আমাদের প্রয়োজন মতো। তবে আমাদের জানামতে এই তিনরঙা ইগলাকৃতির কুজো কোনো বিদেশি সংগ্রাহকের কাছে সংরক্ষিত থাকার কথা। কিভাবে হঠাৎ এখানে উপস্থিত হলো? এই জিনিসটা সম্ভবত ঠিক নেই। 8 মিলিয়ন। ঠিক আছে, ওই ভদ্রলোক 8 মিলিয়ন দাম দিলেন। 80 মিলিয়ন। এই ভদ্রলোক 80 মিলিয়ন দাম দিলেন। আর কেউ দাম বাড়াবেন? 100 মিলিয়ন। এই ভদ্রলোক 100 মিলিয়ন দাম দিলেন আজকের প্রথমবার। 100 মিলিয়ন দামের প্রস্তাব হলো। বড় বোন, তোমার কি মনে হচ্ছে না ঝাং ইয়াং এর পাশে যে লোকটি আছে, যে পুরোপুরি মোড়ানো, সে খুব পরিচিত দেখাচ্ছে? কিছুটা পরিচিত মনে হচ্ছে, কিন্তু কোথায় দেখেছি মনে পড়ছে না। 180 মিলিয়ন। ছাংসাও 110 মিলিয়ন দাম দিলেন। আর কেউ দাম বাড়াবেন? এই ঝাং ইয়াং স্রেফ দাম বাড়ানোর জন্য দাম বাড়াচ্ছে। ছোট ধন দেবতা, সেই জিনিসটায় আসলে কি সমস্যা? আমরা কি সত্যিই দাম দেব না? এই জিনিসটা আর আগের সেই সাদা জেট প্লেট একই রকম। বাইরে থেকে সোনা, ভিতরে থেকে খোসা। আজকের এই নিলাম সম্ভবত কেউ শয়তানে ফাঁদ পেতে রেখেছে। একটি অজুহাত খুঁজতে অমন কথা পর্যন্ত বলছে। এটা কি সুলি নয়? আর্মি না সেই বড় ভাই? কিভাবে ঝাং ইয়াং এর সঙ্গে জড়িয়ে গেল? সু ছোট সুয়ের জিয়াংনান হাসপাতালে স্থানান্তরের ব্যাপারটা কে জানে? আমাদের আর নানা ছাড়া। ঠিক আছে, ছোট সু স্থানান্তরের দিন আমরা জেন বড় ভাইয়ের সঙ্গে দেখা করেছিলাম। সে জেন জিজ্ঞেস করেছিল কোথায় যাচ্ছি। তাহলে ঠিক হয়েছে। দেখো ঝাং ইয়াং এর পাশে যে লোকটি, সে কি তোমাদের বড় ভাই? আমি বলেছিলাম ওই লোকটার চেহারা পরিচিত মনে হচ্ছে। জেন লেই এ কথা বলছে, সম্ভবত সত্যিই তাই। বড় ভাই, কিভাবে সম্ভব? এত দূরে থেকে তুমি কিভাবে বুঝতে পারবে?
চেন লেই বলছে, তাহলে সম্ভবত তাই। আমরা এখানে আসা মাত্র সবার নজর কেড়েছি আমি চেন লেই। শুধু একজন সাধারণ মানুষ আমাকে কেন নজর করছে? আর এই দুটো গুরুত্বপূর্ণ জিনিস যোগ করলে ত্রুটিগুলো একটা নাটকের মতোই। ছোট সুর হাসপাতালে ভর্তির ব্যাপারটা, ঝাং ইয়াং এটা জানে। কিন্তু বড় ভাই ছোটবেলা থেকে গুরুজির সাথে আছে এত বছর ধরে, এটা কিভাবে সম্ভব? যাই হোক, আমি সবসময় ভাবতাম বড় ভাই এই লোকটা বিষম ভাবের মানুষের দিকে তাকানোর চোখই ঠিক না। বেশিরভাগ ক্ষেত্রেই মুখ দেখে মানুষ চেনা যায় না। স্টেস্টার ডিস্টান্ট অ্যান্ড চ্যান ডিডাস কি আইগে প্রিসিন আর সেড, তবে না। এটা শুধু সাথে মেরামত করা, জোড়া লাগানো একটা জিনিস। 1 কোটি টাকা তো দূরের কথা, 8 কোটিও মূল্য নেই এর। ওরা এখনো দাম বাড়াচ্ছে না কেন? টাকা আনেনি নাকি? সে তো গোকালি ছাও ইউর কাছ থেকে 2 কোটি টাকা চেয়েছে। নবধনী মানেই নবধনী। আন্দাজ করছি জীবনে অত টাকা কখনো দেখেনি। হাতে পেয়েও খরচ করতে মন চাইছে না, শুনে রাখো। আমি এই ফাঁদ পাততে আগা পাশতলা কত সোনাদানা ঢেলেছি, কাজটা সফল হতে হবে। কিং ইউন গের্ভ বিশেত অর্ধেক তোমার, কিন্তু যদি ব্যর্থ হয় তুমি খালে ডুবে মাছের খাবার হয়ে যাবে। 1 কোটি 10 লাখ প্রথমবার। তুমি আমাকে নিশ্চয়তা দিয়েছিলে অগ্নি নিখুঁত হবে। তুমি নিশ্চিত নাকি হে ওটা নিয়ে এসেছ কেউ ধরতে পারবে না? অবশ্যই, এবার অগদম আসল শুধু একটু মেরামত করা হয়েছে সেই চেন লেই। সে তো একটা পুরুষ মানুষ। তাহলে বলো তো সে এখনো দাম বাড়াচ্ছে না কেন? তুমি আমাকে বলো কেন? ছাং এটা মেরামত করেছেন আর যিনি অবসর নেওয়া একজন শীর্ষস্থানীয় গোল্ডেন জয়েন্ট মাস্টার। আমার আগের কিছু চিহ্ন ভিতরের সবচেয়ে গোপন জায়গায় লুকানো আছে, যদি না পেশাদার যন্ত্র দিয়ে পরীক্ষা করা হয়। না হলে দেবতা এসেও কোনো সমস্যা ধরতে পারবে না। ওই জিনিসের সমস্যা নেই। তাহলে সমস্যা তুমি গোপন কথা ফাঁস করেছ ছাংসাও। অগ্মি না, ভাবো তো। ওই ছোকরা শুধু আমার প্রাথমিক প্রতিযোগিতার যোগ্যতাই কেড়ে নেয়নি, আমার দুটো ছোট বোনকেও ভুল পথে নিয়ে গেছে। আর আপনি আমাকে যে লাভের ভাগ দেবেন বলেছিলেন, সেটা আমি কিং ইউন গে সারা জীবন কমাতে পারব না। অমন একটা সংখ্যা অসম্ভব। সে এত দূরে আছে। কিভাবে বুঝতে পারল? 1 কোটি 10 লাখ দ্বিতীয়বার। এই ছেলেটার ব্যাপারে কি কিছু আছে? সে আসলেই কিছু অদ্ভুত জানে, আমি জানি। ছাংসাও, আমি বুঝতে পেরেছি। এই ছেলে ইচ্ছাকৃতভাবে আমাদের টানছে, আমাদের ভাবাচ্ছে। জিনিসটা কেউ চায় না, সে তাই কিনে নেবে। ছাংসাও, আমাদের চালিয়ে যেতে হবে, দাম বাড়াতে হবে। ওই ছেলে নিশ্চয়ই জিনিসটার মূল্য জানে। সে শেষ মুহূর্তে নিশ্চয়ই দাম দেবে, নিশ্চিত। না 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 না, যদি সে আর দাম না দেয় ওই জিনিসগুলো আমাদের হাতেই থেকে যাবে। ছাংসাও, আমার কথা বিশ্বাস করো। একবারের জন্য বিশ্বাস করো, আমার বিচার ভুল হবে না। এক্স 10 মিলিয়ন তৃতীয়, অক্স 20 মিলিয়ন। আহা, হয়েছে হয়েছে, সব শেষ। এক্স 40 মিলিয়ন। অক্স 40 মিলিয়ন। তৃতীয়বার বিক্রি হলো। ছাংসাও, আমি বলেছিলাম না এই ছেলে আজ এখানে পুটবেই। ওহ আমার আল্লাহ। ছোট ধনকুবের, এই জিনিসটা সত্যিই এত শক্তিশালী? মহামান্য অতিথিরা, পরবর্তী নিলামের জিনিসটি হল চিং কিংলাং আমলের একটি মাটির পাত্র, কিছুটা ঐতিহাসিক এবং শৈল্পিক মূল্য রয়েছে। তবে প্রবাহের কারণে সংরক্ষণের অবস্থা অনুপযুক্ত নেয়। ত্রুটি বেশ স্পষ্ট, শুরুর মূল্য 10,000 ইউজান। ত্রুটিযুক্ত জিনিসও উপস্থাপন করা হচ্ছে। ওই ধরনের অবস্থা আমার বাথরুমে রাখলেও জায়গা নষ্ট মনে হবে। পণ্য কিন্তু ত্রুটি বাস্তবিকই বিদ্যমান। আগ্রহী অতিথিরা দয়া করে নিজেই বিবেচনা করুন। নিলাম শুরু। এই নিলামকারী মোটামুটি নিরপেক্ষ বলল। ক্ষতি অনেক, এর মূল্য ব্যাপকভাবে প্রভাবিত করেছে। আনুমানিক নিলাম না হওয়ার সম্ভাবনা বেশি। দ্বিতীয়বার পোড়ানো অভ্যন্তরীণ কাঠামো অস্বাভাবিক। চেনলেই চিং কিংলং গোলাপি রঙের খোদাই করা ঘূর্ণায়মান বোতল, বিশ্বে দুর্লভ। চিং রাজবংশের শেষে জাতীয় ধন রক্ষা করতে দক্ষ কারিগর দ্বারা দ্বিতীয়বার ঢেকে পোড়ানো হয়েছে লুকানোর জন্য নির্দিষ্ট পদ্ধতি ও শক্তি দিয়ে। বাইরের স্তরের নকল আবরণ ভাঙতে হবে, তবেই আসল রূপ প্রকাশ পাবে। তুমি 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 এটা কি করছো?
জাতীয় ধন, এটা সত্যিকারের জাতীয় ধন, কিন্তু আমাকে শান্ত থাকতে হবে। জাং ইয়াং এর দলের সতর্কতা কখনোই জাগানো যাবে না। বুঝেছি, কিন্তু আগে তুমি কি হাতটা ছাড়তে পারো? আমার একটু ব্যথা করছে। হ্যাঁ, দুঃখিত। আমি শুধু খুব উত্তেজিত হয়ে গিয়েছিলাম। ছোট ধন দেবতা, পরের বার উত্তেজিত হলে আমার হাত ধরো। আমার ব্যথা লাগে না। শুরুর দাম 1,00,000 টাকা, এখন পর্যন্ত কেউ সাড়া দেয়নি। তাহলে খুব দুঃখের বিষয়। 1,01,000। ওই ভদ্রলোক, ওই নিলামের নিয়ম অনুযায়ী প্রতিবার দাম বাড়ানোর পরিমাণ কমপক্ষে 10,000 টাকা হতে হবে। 11 লাখ। দেখো সুন্দর, ঠিক সুন্দর। 11 লাখ টাকা দিয়ে কিনলে একটা কেউ না চাওয়া জিনিস। হাসি 3 গুণ কমে গেল। একটা সাধারণ লোক শুধু ভাগ্য ভালো পেয়েছে। জাংশাও আজ নিশ্চিতই সে এখানে পড়বে। চিরতরে উত্থানের কোনো সুযোগ নেই। না, ওই ছেলেটি বোকা নয়। স্পষ্ট ত্রুটিপূর্ণ জিনিস। সে কি চায়? 15 লাখ। এই ভদ্রলোক 15 লাখ দাম দিলেন প্রথমবার। সে কেন আর বাড়াচ্ছে না? নিশ্চয়ই ইচ্ছাকৃতভাবে দাম বাড়িয়ে আমাকে ফাঁদে ফেলছে। 15 লাখ দ্বিতীয়বার। ওই ভদ্রলোক 16 লাখ দাম দিলেন। ভাবছিলাম আমি ফাঁদে পড়ব। 16 লাখ প্রথমবার। দারুণ কৌশল জাংশাও। 16 লাখ দ্বিতীয়বার। কে কিনবে এটা? $16 লাখ তৃতীয়বার। বিক্রি হয়ে গেল। আহ, ছোট ধন দেবতা, তুমি বলেছিলে সেই দারুণ দৃশ্য কোথায়? এটা কি আমাদের চেনলেই নাই? 140 কোটি টাকা খরচ করে মূল্যবান জিনিস কিনলেন। কি ব্যাপার? এখানে উদযাপন করছেন? জাংশাও, এই জিনিসটা তোমার, আশা করি বাড়ি ফিরতে পারবে। কখনোই কাঁদতে কাঁদতে মায়ের খোঁজ করো না। কি মানে? জাংশাও, তুমি তড়িঘড়ি যেও না, অপেক্ষা করো, এখনো দারুণ দৃশ্য বাকি আছে। কি দারুণ দৃশ্য! তোমরা কি কৌশল ক্রয়? না না, সুসু, চেন মাস্টার দাদা। বাবা, চেয়ারম্যান যাও, আপনাদের এখনই যেতে হবে। ইয়ং জ্যাং, তুমিও এখানে? মিস যাও। চেয়ারম্যান যাও তাদের কি করতে বলেছেন? চেয়ারম্যান যাও নিজেই ব্যাখ্যা করবেন, কিন্তু যেহেতু ইয়ং জ্যাংও এখানে আছেন, তাহলে সবাইকে একসাথে আমন্ত্রণ জানানো যাক। ট্রেজার অ্যাপ্রেজাল অ্যাসোসিয়েশনের কিছু প্রশ্ন আছে। জিজ্ঞাসা? আমাকে? তোমরা অমন জিনিস অনুমোদন দিয়ে নিলামে তুলেছ? পুরো ট্রেজার অ্যাপ্রেজাল অ্যাসোসিয়েশনের মুখ কোথায় রাখবে? পুরো শিল্পের বিশ্বাসযোগ্যতা কোথায় থাকবে? মিস্টার যাও। চেয়ারম্যান যাও। মিস্টার যাও। চেয়ারম্যান যাও। দেখা যাচ্ছে লংজুজান প্যাভিলিয়নও আপনার অধীনেই। সঠিকভাবে বলতে গেলে চেয়ারম্যান যাও এবং তার ট্রেজার অ্যাপ্রেজাল অ্যাসোসিয়েশন। জিনহাইয়ের সব নিলাম ঘর নিয়ন্ত্রণ করে, এটাই অ্যাসোসিয়েশন। পুরো পুরাতন সামগ্রী ব্যবসায়ের ভিত্তি। আমি ভাবছিলাম কি ব্যাপার। এই ক্লিনার নিলামে জিতেছে, এখন আফসোস করছে, বলছে আমার জিনিস নকল, তাই না? সত্যি আশ্চর্য, দরজা দিয়ে ঢোকার পর থেকে এখন পর্যন্ত কেউই বলেনি যে এটা নকল। ইয়ং জ্যাং নিজেই স্বীকার করে নিলেন জিনিসটা আসল। কিন্তু এটা একটা গুরুতর ত্রুটিপূর্ণ পণ্য। ইয়াং ক্যাং, জিনিসটা আপনি এনেছেন। ও ব্যাপারে আমাদের অ্যাসোসিয়েশনকে একটি ব্যাখ্যা দেবেন না? ব্যাখ্যা? আমি আপনাদের কি ব্যাখ্যা দেব? জিনিসটা তো আসল। দেশ দিতে হয়, দেশ আপনাদের নিজেদের অদক্ষতার। ওই কালো বোঝা আমার মাথায় চাপাতে পারবেন না। ইয়াং জ্যাং, আগে চিন্তা করবেন না, আমি আপনাকে দেশ দিচ্ছি না, বরং আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আমাকে ধন্যবাদ। এভাবে আমাদের কয়েক কোটি টাকা উপার্জন করিয়েছেন। আপনার মানে কি? অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী ত্রুটিপূর্ণ পণ্য নিলামে আনার জন্য নিলামকারীকে নিলামের মূল্যের
3 গুণ ক্ষতিপূরণ দিতে হয়। 4 কোটি? ছোট্ট ধন কুবের, তুমি সত্যিই ধনের দেবতার অবতার। 420 কোটি। এছাড়াও ওই গুরুতর ঘটনার ভিত্তিতে আমাদের ট্রেজার অ্যাপ্রিজাল অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে ঝাং পরিবারের সাথে সম্পর্কিত সকল ব্যক্তিকে জিজানবাও স্মৃতি থেকে বহিষ্কার করা হবে এবং চিরতরে নিষিদ্ধ করা হবে। 842 মিলিয়ন? তুমি ডাকাতি করো না কেন? গতবারের 180 মিলিয়ন ঝাংশাও এখনো আমাকে দেয়নি। একসাথে আমাকে দিতে চাও? স্মৃতি দিয়ে আমাকে চাপ দিও না। 20 বছর আগের দিনে আমার ঝাং পরিবার হতো তোমার এই স্মৃতি বন্ধ হয়েছে কি তখন ছোট্ট প্রিয়রা? সেটা ছিল পূর্ববর্তী সভাপতির ব্যক্তিগত জ্ঞান, আমার সাথে এর কোনো সম্পর্ক নেই। আর থাংশাও, আমি তোমার সাথে আলোচনা করছি না, আমি তোমাকে জানাচ্ছি স্মৃতির সিদ্ধান্ত। তুমি কে যে আমার ঝাং পরিবারের সাথে এভাবে কথা বলো? তুমি বড়দের সাথে কিভাবে কথা বলছো? তুমি আমাকে মারতে সাহস করলে? এছাড়াও আমাদের জিজানবাও স্মৃতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে ভবিষ্যতে জিজানবাও স্মৃতির সাথে সম্পর্কিত সকল শিল্প তোমার ঝাং পরিবারের সাথে সমস্ত সহযোগিতা বন্ধ করবে। তুমি ঠিক আছে, তোমরা দুজন মিলে আমাকে ফাঁসাচ্ছ, অপেক্ষা করে দেখে নেব। আমি অবশ্যই ফিরে আসব। নাকি ঝাংশাও? তুমি ফিরতে পারবে কিনা তা এখন বাদ দাও। আজ তুমি যেতে পারবে না। আমি তোমাকে যা বলেছিলাম মনে আছে? আশা করি তুমি হাসিমুখে চলে যাবে। সভাপতি চাও এবং তোমার ব্যাপার তৈরি হয়ে গেছে। এরপর আমাদের হিসাব নেওয়ার সময় এসেছে। তুমি কি করতে চাও এখানে? কিন্তু তুমি সত্যিই হাত তুলতে সাহস করলে? ছোট বন্ধু তার পিছনে শেষমেশ থাং পরিবার আছে। আখনি থামো। থামো? যখন সে আমাকে ধ্বংস করতে চেয়েছিল, সে কি থামার কথা ভেবেছিল? যখন সে আমার বোনকে অপহরণ করেছিল, সে কি থামার কথা ভেবেছিল? শুধুমাত্র কারণ সে ঝাং। তার পিছনে শক্তি আছে। আমাকে আক্রমণ করলেও চলত, কিন্তু আমার পরিবারকে স্পর্শ করা উচিত ছিল না। অমন ঘটনাও ছিল। ছোট বন্ধু, তুমি যা করতে চাও করো। আজকের ঘটনার দায় আমি নেব। ছাংশাও, তুমি কেমন আয়? সিনিয়র ভাই, প্রধান সিনিয়র ভাই। নিশ্চিতভাবেই তুমি ছোট সুর অবস্থান ফাঁস করেছ। আমি ভেবেছিলাম জিউছ স্মৃতির স্মেহে তোমাদের শাস্তি দেব, আজ দেখছি তার দরকার নেই। আজ এই ঘরে যারা আছেন সবাই জিজানবাও স্মৃতির মূল সদস্য। তুমি যাও, তাদের সবাইকে আমার জন্য মেরে ফেলো। আজ থেকে জিনহাইজের জিনিস চেনার সঙ্গ সবই তোমার অং হুইজের একার। এটা এটা ঝাংসাও না, না, এটা চলবে না। আমি মানুষ মারতে চাই না। কেরাই, চলে যাও। ছোট কেয়াই, কথা বলো না কেন? আর কথা বলো না কেন? আমি তোমাকে অনেক দিন ধরে সহায় করে আসছি। ঝাংশাও, একটি জিনিস চেনার সংঘের জন্য এত বড় কাণ্ড করার কি দরকার ছিল? জিনিস চেনার সঙ্গ? আমার ছাং পরিবার। আমি থাং ইয়াং, অতটুকু জিনিসেই কি আমার চোখ বেড়ে যাবে? আমার ছাং পরিবারের লক্ষ্য সমগ্র জিনহাই। আজ তোমাদের এই বাধাগুলো সরিয়ে ফেলার পর পরবর্তী ধাপে আমি লোক নিয়ে লান পরিবারকেও ধ্বংস করে দেব। সেই সময় সমগ্র জিনহাইজের মাটির উপরে আর নিচে শুধু একটি কন্ট্রোল থাকবে, সেটা হবে আমার ছাং পরিবারের কন্ট্রোল। তুমি এত দাম্বি। ফেঙ্কিতাংয়ের লান তাংজুর মতামত নিয়েছ? লানসি, সে তো দাঁতহীন বাঘিনী, নিজের প্রিয় মেয়েকে রক্ষা করতে পারছে না। শহরের উত্তরাংশের ঝাং পরিবার, কি বিশাল প্রতাপ! লানজি, তুমি ঠিকই বলেছ, আমি দেরিতে এসেছি। ঠিক তোমাদের এই দৃশ্যটা দেখতে পেলাম, মরিয়া হয়ে উঠে পড়ার এই চমৎকার নাটক। তুমিই তো আমার মেয়েকে নাড়া দিয়েছ। তুমি এগিজো না, তাটাও তাটাও, আমি তোমাকে স্তর করছি, এগিজো না। বন্দুক তোমার হাতে, তুমি আমাকে এত ভয় পাচ্ছ, তাহলে গুলি করো। ছোট্ট কেয়াই, লানজি, এই ঝাং ইয়াং আর ঝাং পরিবার তুমি কিভাবে সামলাতে চাও? সমুদ্রের মাছদের খাবারে পরিবর্তন আনা দরকার, আর ঝাং পরিবার সম্পর্কে এখনই সময় তাদের বুঝিয়ে দেওয়ার কে আসল মালিক। হ্যাঁ,
সেই মেয়েটা, সে প্রতিদিন তোমার কথা বলছে। সময় করে একবার তাকে দেখতে যেও। বাড়িতে তোমার জন্য রাখা ঘরটা সব সময় পরিষ্কার রাখা হয়। এমপেটারেডিটকে স্নাতকোত্তর গুড্ডে সিস্টারলান। আমাদের এখনো গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে, সামলাতে হবে। গুরুত্বপূর্ণ কাজ, বুঝেছি। যুবক তো, কিন্তু ভুলো না, বাড়িতে এখনো একটি বোন আছে যে তোমার ফিরে আসার অপেক্ষায় আছে। চলে গেলাম। আরে ছোট্ট ধন দেবতা, এর ভিতরে সত্যি কি এমন কোনো অসাধারণ জাতীয় সম্পদ আছে? নিশ্চয়ই। আমি ছোট্ট ধন দেবতা, কখনো কি ভুল করেছি? সুসু, কি হয়েছে? আরে কি বলছো? আমার পিছনে কি গোপন কথা বলছো? প্রেসিডেন্ট ঝাও, আপনি যে বিষয়টি বলেছিলেন, আমাকে আরেকটু ভেবে দেখতে দিন। কিয়ানমো, তুমি বলো ওই কথাটা তুমি। এত বছর ধরে বলছ তুমি এটা। তুমি আমাকে কখন পর্যন্ত অপেক্ষা করাতে চাও? মাস্টার সু, প্রেসিডেন্ট ঝাও, আমি কি অসময়ে এসেছি? কোনো সমস্যা নেই, ভিতরে আসো। তোমার কি কোনো প্রয়োজন? আমি আপনার কাছে বিয়ের প্রস্তাব দিতে এসেছি। ওহ, এই নয় রাজ্যের সম্মেলন এখনো শুরু হয়নি। তুমি ছেলেটা আগেই আমার মেয়ের কথা ভাবছ। তুমি কি জানো বিয়ের প্রস্তাবের ভিত্তি কি? আমার ইচ্ছা এবং আমার সামর্থ্য নয় রাজ্যের সম্মেলনে আমি শীর্ষস্থান অধিকার করার নিশ্চয়তা দিচ্ছি। বডাইটা তো কম না। তোমার এই নিশ্চয়তা কোথা থেকে আসে? এইটা এটি একটি গোলাপি রঙের খোদাইকৃত ঘূর্ণায়মান বোতল, চীনামাটির গোপন নকশা, একটি বিস্ময়কর সৃষ্টি। আমি শুধু প্রাচীন বিতে বিবরণ দেখেছি, ভেবেছিলাম গুজব, কিন্তু ভাবিনি এটি এই গঠনের হবে। এটি জাতীয় গুরুত্বপূর্ণ। এই বস্তুটি কিছু লিনকে বিয়ের প্রস্তাবের প্রতীক এবং আমার সামর্থ্যের একটি ছোট প্রমাণ হিসেবে গণ্য হতে পারে। হ্যাঁ, আমি এই বিয়েতে রাজি আছি। প্রেসিডেন্ট ঝাও, তুমি এখনো আমার সুপরিবারে প্রবেশ করনি। কি অধিকারে আমার মেয়ের জন্য সিদ্ধান্ত নিচ্ছ? তুমি বলো, মাস্টার সু আজ এই বিয়েতে রাজি হয়েছেন? সুন্দর স্বপ্ন দেখো। সেটা তোমার নয় রাজ্যের সম্মেলনে শীর্ষস্থান পাওয়ার পর বিবেচনা করা হবে। চেনলেই, আমি তোমাকে একটি কথা বলতে বাধ্য। ছোট বোন দ্বিতীয়বার অপহৃত হয়েছে। এটি নিশ্চিতভাবে ঝাং ইয়াং এবং ঝাং পরিবারের কাজ। কিন্তু প্রথমবারটি ঝাং পরিবারের কাজ ছিল না। ঝাং পরিবার নয়, তাহলে কে? এটা কি বলা হয়নি যে এটি পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া জেট পেন্ডেন্ট? এটি কি ভাইয়ের সাথে থাকার কথা নয়? এটা কিভাবে আমার কাছে এলো? এখনো অর্ধেক বাকি আছে। অন্য অর্ধেকটা কোথায়? আমার